ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের ২৬ নাম্বার ক্লাস, আর মাত্র একটা ক্লাস বাকি। তারপরে তোমাদের HSC 25-এর ভাইয়াদেরকে আমি একটু সময় দিব। সবাই চিল্লাপাল্লা করতেছে, ভাই আমাদের কেন ক্লাস নিচ্ছেন না? তোদের জন্য আমি আটকে ছিলাম। ওকে, আর গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, বুঝলি? আমি খুব কষ্ট পেয়েছি। এরকম কষ্ট আমার মাঝে মধ্যে পাওয়া লাগে। মানে আমি HSC 26-এর জন্য যে বইটা লিখতেছি ইন্টারের, ওই বইটাতে কালকে রাতে, মানে প্রতি রাতে তো প্রচুর লিখি, 7-8 পৃষ্ঠা করে, 10 পৃষ্ঠা করে কখনো লিখে ফেলি। তো গতকালকে রাতে যা লিখছি, মানে 5-6 পেজ হবে হয়তো বা, কিন্তু অনেক কিছু ছিল, অনেক কষ্টের, অনেক ইমেজ টিমেজ, অনেক ব্যাপার স্যাপার ছিল। আমার বইটা তো অনেক গ্রাফিক্যাল, মানে ছবিতে ছবিতে বুঝাইছি আর কি। তো আজকে ইফতারের কিছুক্ষণ পরে আমি যখন আবার ফাইলটা খুললাম, যে দেখি আর একটু কাজ আগায় রাখি তোদের ক্লাসের আগে, ও মা, দেখি কিছু নাই। মানে গতদিনের করা কাজ সব গায়েব হয়ে গেছে। পরে আবার বসে বসে লিখলাম। অবশ্য আরও বেটার হয়েছে, এই আর কি। তোমরা কি এরকম একটা ঘটনা নিউটনের ঘটছিল, এটা জানো? কেউ জানো না? হ্যাঁ হ্যাঁ, মানে ঘটনাটা এরকম ছিল, উনার কোন একটা বিশেষ বিষয়ের উপরে গবেষণা ছিল। সেই গবেষণার লেখা যত স্ক্রিপচার ছিল, মানে হাতে লেখা জিনিস, ওনার পছন্দের বিড়াল নাকি কুকুর কে জানি ছিল। সে হচ্ছে খেলাধুলা করতে যায়, বিলাই কুকুর কেমন করে দেখোস না, উল্টা উল্টা মোমবাতির উপর দিয়ে লাফ দিতে যায়, মোমবাতি ফালাই দিছে, ওই আগুনে পুড়ে গেছে সব। তো উনি খুব কষ্ট পাইছিল, কিন্তু তারপরে ওইটা নিয়ে আবার কাজ করছিল, এবং পরে দেখছিল যেটা, যে আগের করা কাজে বেশ কিছু ভুল ছিল এবং কিছু ত্রুটি ছিল, ওইগুলো সে পরে আবার বেটার ডেভেলপ করে আর কি, আরও বেশি ভালো করে আর কি। সো আজকেও আমি তাই করছি। সো এই জন্য যখন কোনো কিছু হারায় যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার দোষ নাই, তোমার দোষ থাকলেও তুমি আবার চেষ্টা করবে আর কি, তাহলে আরও ভালো কিছু বাইর করতে পারবা। যাই হোক, আজকে আমরা দেখবো হচ্ছে অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তবে তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে সেই বইটাতেও দেখবা এই পর্যায়ে এসে কতগুলো বিশেষ তারকা চিহ্ন দেওয়া আছে। এটা কি খেয়াল করছো কেউ? এরকম তারকা চিহ্ন দিয়ে ভিতরে লেখা হচ্ছে 1, 2 এরকম। তোমরা কি বলতে পারবা এইগুলো কি আসলে দিছি? ধরো এখানে 1 লেখা, 2 লেখা, এরকম এগুলো কি বলতে পারবা? এটা হচ্ছে তোমার উপরে কোনো এক জায়গায় এরকম স্টার মার্ক দিয়ে 1 লেখা আছে, আবার নিচে কোনো এক জায়গায় দেখবা যে স্টার মার্ক দিয়ে 1 দেওয়া আছে। তার মানে তোমাকে বুঝাতে চাচ্ছি, এই যে বিক্রিয়াটা, এটা নতুন কিছু দেখতেছো না। উপরে যায় দেখো, এই সেম জিনিস আরেকবার দেখানো হয়েছিল। সো তোমাকে যেন বোঝানো যায় যে বইটা যে এত মোটা, মানে তোমাদের বই তো কিছু না, পাতলা কয়েক পেজ, 9 পেজের মাত্র চোথা। সো ইন্টারে উঠেও দেখবে এত মোটা যে বই আসলে এত মোটা হয় না। আমাদের দেশের স্যাররা বানায়, একই কথা বারবার বলে বলে মোটা বানায় ফেলে। তোমাকে যদি বলা যায় ফোর্সে কি বলে, এই যে অ্যালকোহল তৈরি করব আমরা, অ্যালকিন যেভাবে বানাইছিলাম অ্যালকোহল থেকে, তোমাদের মনে আছে কিনা? মনে আছে? নিরুদন করে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, ওইটার ঠিক উল্টা বিক্রিয়াটা লিখে দিলেই না অ্যালকোহল তৈরি হয়, অর্থাৎ ওই বিক্রিয়াটা রিভার্সিবল। তোরা বুঝিস নাই আমার কথা। অ্যালকিন থেকে অ্যালকোহল যেভাবে, সরি, অ্যালকোহল থেকে অ্যালকিন যেভাবে বানাইছিলাম, ওইটার ঠিক উল্টা বিক্রিয়া লিখে দিলেই তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল পাবা। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে যদি এরকম লিঙ্ক করায় দেওয়া যায়, তাহলে অনেক বড় জিনিসও ছোটো বলে মনে হয়, বা ছোট জিনিস যদি লিঙ্ক না করানো হয় তাহলে বড় হয়ে যায়। সো ওই লিঙ্কগুলো হচ্ছে, ওইটা আমি দেখা দিব না আগামী ক্লাসে ইনশাল্লাহ। ওকে, সো চলেন আজকে পড়াশোনা শুরু করি। অ্যালকাইন কাকে বলে? বলো। কালকে প্রোপাইনের একটা সমাণু অ্যাড করছিলেন পিডিএফ এ, মেবি CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। প্রোপাইনের? প্রোপাইনের? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, পিডিএফে মানে আমি হাতে লিখে দিয়েছিলাম ক্লাসের লাস্টের দিকে, রাইট। CH2 ডাবল বন্ড CH না সরি C, তারপরে হচ্ছে ডাবল বন্ড CH2। এইটার নাম কি হবে তাই বলতেছো, তাই তো? এটার নাম হবে হচ্ছে, এই টাইপের যৌগের নাম কি বলছিলাম? অ্যালকাডাইইন। সো এটার নাম হবে হচ্ছে প্রোপাডাইইন। প্রোপা, বোঝো নাই? প্রোপাডাইইন, প্রোপেন থেকে আসছে প্রোপা, মানে প্রোপ আ যুক্ত হয়েছে একটা বিশেষ কারণে, প্রোপাডাইইন, অ্যালকাডাইইন, এই আর কি। ওকে, চলেন এবার কি বলছে অ্যালকাইন কাকে বলে। এই যে বিপদ, আমি ওদিকে যাইতেছিলাম না, ফোলাটা তাও ওদিকে নিয়ে গেছে আমাকে। আচ্ছা, বিউটিন যদি হইতো, বিউটিন হইলে তো আরও অনেক পসিবিলিটি চলে আসে, তাই না? তাহলে এখানে তোমার ধরো যে CH3 থাকতে পারে, এটা হইতে পারে। আবার এমন হইতে পারে ডাবল বন্ডটা এইখানে না, ডাবল বন্ডটা এইখানে, অনেক রকম হইতে পারে না? সো যাই হোক, তখন তোমার নাম্বার বলা লাগবে। এটার নাম বলা লাগবে হচ্ছে বিউটা। এরপরে নাম্বার করবো কোত্থেকে বলেন? বাম দিক থেকে নাকি ডান দিক থেকে, কোনটা? বলো। কেন বাম দিক থেকে যাচ্ছ? কেন কেন কেন? এই যৌগের কার্যকরীমূলকটা আমি কাছাকাছি পাচ্ছি এই দিক থেকে, তাই। আচ্ছা, তাহলে 1-এর পরে 2, তারপরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই তো তোরা তো শিখে গেছিস রে, বাহ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, তাহলে এটাকে কি বলবো বলেন? বিউটা। এবার ডাইইন যেখানে আছে ওই নাম্বারগুলো বলে দেওয়া লাগবে। তাহলে বলেন তো কত কত নাম্বার বলবো?
বলো 2 1 2 3 কেন বলবো ডাই তারপরে ইন বিউটা 1 2 ডাই ইন 1 বলার কারণ হচ্ছে 1 আর 2 এর মাঝখানে আছে 2 বলার কারণ হচ্ছে 2 আর 3 এর মাঝখানে আছে বুঝতে পারছো এরকম আর কি নাম্বার বলা লাগবে ওকে বুঝেছেন আর কারো কোনো প্রশ্ন ভাইয়া হুম কনজুগেটেড ডাইন আর নন কনজুগেটেড ডাইন এটা কি ওরে বাবারে এইগুলো কই পাইছো সুইগি পড়ছস নাকি চ্যাট জিপিটিতে ও আচ্ছা কনজুগেটেড মানে হচ্ছে তোমার এক কনজুগেটেড শব্দের অর্থ হচ্ছে কি বলে একান্তর এই বাংলাগুলো তো বলা অভ্যাস না কনজুগেটেড মানে হচ্ছে একান্তর একান্তর মানে বুঝো এই বেটা হ্যাঁ ডাক্তারখানায় গেলে আগেকার ডাক্তাররা আমাদেরকে বলতো যে 2 বেলা অন্তর অন্তর খাবেন বা 1 বেলা অন্তর 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 মানে পার্থক্য সো একটার পরে একটা যদি হয় তোমরা বলো তো একান্তর দ্বিবন্ধনযুক্ত যৌগ কি দেখছো তোমরা বলো হ্যাঁ বেনজিন এই যে তাহলে কি হলো এখানে এইখানে দ্বিবন্ধন আছে কিন্তু এইখানে নাই এখানে আবার আছে এখানে আবার নাই এখানে আবার আছে এখানে আবার নাই ঠিক আছে এটাকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন সো কনজুগেটেড ডাই ইন মানে হচ্ছে একটার পরে একটা ডাবল বন্ড থাকবে আর কন্টিনিউয়াস ডাই ইন মানে হচ্ছে টানা ডাবল বন্ড থাকবে আর কি বুঝেছো যেমন ধরো এই যে তোমার কি বলে কার্বন সাবঅক্সাইডের সংকেত যদি দেখো তোমাদেরকে স্ক্রিনশট মেরে আমি দিছিলাম গ্রুপে সেটা হচ্ছে যে ও ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড ও তাহলে বলেন এটা কি কনজুগেটেড নাকি কন্টিনিউয়াস কোনটা এটা হচ্ছে কন্টিনিউয়াস এই আর কি তোমরা কত কিছু শিখতেছো আমাকে একটু বলো তো চ্যাংলা বাংলা বলো ভাইয়া আমরা অ্যালকেনে বানান দেখি এ এল কে এ এন ভাইয়া কোন শব্দে যদি এ থাকে সেটা বাংলায় করতে জফলা আকার ধরে যেমন ক্যাট সি এ টি ক জফলা আকার ট এখানে আমরা অ্যালকেন বলি কেন কে এ এন কয়েকটা বলতে পারি তুই চাইতেছ সেটাকে আমরা অ্যালক্যান এমনে বলবো ক্যান আসলে ঘটনা হচ্ছে শোনো বানানের ওইরকম কোনো সায়েন্স নাই বানানের সায়েন্স ভয়ঙ্কর হাই লেভেল ওইটা আমরা ধরতে পারি না তোমাকে যদি আমি বলি যে সিএটি ক্যাট সরি সিইউটি কাট বিউটি বাট তাহলে পিউটি তো পাট হওয়ার কথা পিউটি তো পাট হবে না পিউটি হবে কি পুট সো ঘটনা হচ্ছে এরকম বানান এবং উচ্চারণ এই বিষয় দুটো হচ্ছে ভাষার ব্যাপার আর ভাষার যে বিজ্ঞান যেটা নিয়ে আমি পড়তে চাইছিলাম লিঙ্গুইস্টিক্স বলে দ্যাট ইজ সো হাই লেভেল তোমাদের এক বড় আপু আছে আমাদের মননের প্রথম ব্যাচের স্টুডেন্ট সায়েন্স ল্যাব ক্যাম্পাসের সেতু ওর নাম সুরাইয়া সেতু ও অনেক আগে থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত অনেক পড়ালেখা করে সো সেতু হচ্ছে যখন ঢাবিতে চান্স পাইলো এই ইউনিটে ডি ইউনিটটাতে ডি মানে তখন এটাকে ডি বলতো তখন আমাকে জিজ্ঞেস করলো ভাই কোন ডিপার্টমেন্ট নিলে ভালো হয় তো আমি ওকে বলছিলাম লিঙ্গুইস্টিক্স নিতে এবং আসলে সে ওটা নিয়ে পড়তেছে ওর সাথে আমার মাঝে মধ্যে কনভারসেশন হয় এগুলো নিয়ে ভাষার বিভিন্ন মজার মজার ব্যাপার নিয়ে সো ভাষাকে আসলে এইভাবে সংজ্ঞায়িত করাটা খুবই জটিল তো ওই বাধা ধরা নিয়ম এই ক্ষেত্রে খাটবে না অ্যাকচুয়ালি ইংরেজিতে ওটার উচ্চারণটা কি অ্যালকেন সো অ্যালকেইন সো আমরা ওইভাবে উচ্চারণ করে বাংলায় যেভাবে আসে সেভাবে লিখে দিব আর কি মানে কমন কোনো রুল সেট করা যাবে না ঠিক আছে ওকে এই চলবাটা পড়ি আমরা কই আসি অ্যালকাইনে কি থাকবে গতদিন বলছিলাম যে কি গতদিন না তার আগের দিন অন্তত একটা এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট যে অন্তত একটা যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইন এই বাচ্চা জিনিস CN H2 হবে এগুলো বলার কিছু নাই আচ্ছা এটার ক্ষুদ্রতম সদস্য তো ইথাইন এটার আরেকটা নাম কি অ্যাসিটিলিন এটাকে তোমাদের বইতে লেখে এসিটিলিন না অশিক্ষিত টি এসি কি লিখলাম আল্লাহ জানে দিয়ে উচ্চারণ অ্যাসিটিলিন ঠিক আছে বানানটা এরকম হবে না এটা লেখে অশিক্ষিতরা যাদের নিজস্ব উচ্চারণের সমস্যা তারা আবার গেছে বই লিখতে যাই হোক সো এই আর কি তাহলে কি অ্যাসিড উচ্চারণটাও কি ভুল ডেফিনেটলি এখন তো আধুনিক বাংলা বানানোর নিয়ম অনুযায়ী অ্যাসিড আমি তো বারবার অ্যাসিড উচ্চারণ করি ঠিক আছে আর তোমরা একটা গান শুনবা গানটার নাম হচ্ছে অ্যাসিড গানের নামই হচ্ছে অ্যাসিড কলকাতার রূপম ইসলাম নাম গায়কের আমার তার অনেক গান আছে অনেক পছন্দের অ্যাসিড গানটা শুনবা সমাজের বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে তার একটা দ্রোহমূলক গান অসম্ভব সুন্দর আর কি ওকে প্রথমে শুনে মনে হবে তোমাকে যে তোমার গানটা শুনে মনে হবে যে তোমাকে অ্যাসিড সন্ত্রাস করতে বলতেছে মানুষের মুখে অ্যাসিড ছুটতে বলতেছে পরে বলবে না সমাজের মুখে অ্যাসিড ছোড়ো এই নষ্ট সমাজের মুখে যাই হোক চলো এবার পড়াশোনা করি কোথায় আসি অ্যালকাইন কীভাবে বানাবো আমরা দুইভাবে বানাবো কার্বাইড থেকে এটা তোমাদের বইতে আছে
ক্যালসিয়াম কার্বাইড থেকে বেসিক্যালি, আর হচ্ছে ক্লোরোফর্ম থেকে। এটা আমি তোমাদের জন্য ঢুকাইছি এক্সট্রা, মানে সহজ জিনিস, ইন্টারমিডিয়েট পড়া একটু আগে থেকে পড়ে রাখো আর কি। ওকে চলেন, সো কার্বাইড থেকে কীভাবে বানাবো? ক্যালসিয়াম কার্বাইড ইউজ করতে হয়। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের সাথে কার বিক্রিয়া দিতে হবে? পানির, CaC2 প্লাস হচ্ছে সিম্পলি পানি। এই বিক্রিয়ায় আর কিচ্ছু দেওয়া লাগবে না, এইখানে তৈরি হয়ে যাবে HC ট্রিপল বন্ড হচ্ছে CH। বিক্রিয়াটাকে মুখস্থ মুখস্থ মনে হচ্ছে না, নাকি বুঝতে পারতেছো যে কেমনে হয়েছে বলো তো? বুঝতে পারতেছো? আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে এটাকে গাঠনিক সংকেত দিয়ে ভেঙে লিখবা, তাইলেই হবে। আমার সেই পুরাতন কথা, অর্গানিক কেমিস্ট্রি বুঝতে গেলে গাঠনিক সংকেত ছাড়া কোনো উপায় নেই। তাহলে ক্যালসিয়াম কার্বাইড কীভাবে লিখবো দেখো, দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ড থাকবে? 3টা বন্ড, কারণ কার্বনের যোজনী তো 4 হয়, আর ক্যালসিয়ামের যোজনী কত? 2, তাহলে এখানে একটা ক্যালসিয়াম থাকবে, এই যে। সো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। দেখেন তো সবার যোজনী পূরণ হয়েছে না? ক্যালসিয়ামেরও যোজনী 2 হয়ে গেছে, কার্বনেরও যোজনী 4 হয়ে গেছে। এবার এর সাথে তুমি বিক্রিয়া দিচ্ছ কার? পানির। পানি কিভাবে লিখবো আমরা? H বন্ড হচ্ছে OH। তারপরে দেখো কি হয়, এইখানে ক্যালসিয়াম কেমন পজিটিভ চার্জযুক্ত জিনিস, এটা +2 মানে 2+ বেসিক্যালি, আর এইটা একটা মাইনাস, এইটা বেসিক্যালি আর একটা মাইনাস। আর পানির মধ্যে কি অবস্থা? H+ আর OH-। সো বুঝতে পারছো বন্ড যখন ব্রেক করবে তখন এই মাইনাস পার্টটা কাকে নিয়ে যাবে? এখানকার প্লাসকে। তাহলে এখানে আমাদের আলাদা হয়ে যাবে হলো CaOH, কয়টা আসবে? হোল 2, কারণ ক্যালসিয়ামের তো যোজনী 2। তাহলে হাইড্রোক্সিল যদি 2টা দরকার হয় এখানে, তাহলে বুঝতে পারতেছো সমতায় এখানে আমাদের একটা কি লাগবে? এখানে একটা 2 দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সমতায় যখনই তুমি 2 দিলা, 2টা পানি যখন ভাঙছে তখন হাইড্রোজেন প্লাস তৈরি হয়েছে কয়টা বলেন তো? 2টা। আর এই বন্ডটা যদি ভাঙে, এই যে এই বন্ডটা যখন ভাঙছে, এই বন্ডটা যখন ভাঙছে, তোমরা কি বুঝতে পারতেছো এইরকম একটা বস্তু তৈরি হয়েছে? এই যে কার্বনের 2 পাশে 2টা মাইনাস, অথবা ভাবতে পারো যে 2 পাশে 2টা বন্ড আছে এরকম। ওই 2 হাতে এসে কি করবে বলেন তো? 2টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখে দিব হচ্ছে CH ট্রিপল বন্ড CH, দ্যাটস ইওর অ্যালকাইন। তোমরা কি বুঝেছো বন্ধুরা? সহজ জিনিস, খুবই মজার জিনিস, এই যেভাবে হয়ে গেল। আচ্ছা, এখন এই ক্যালসিয়াম কার্বাইডকে কি বদ্ধশিকল বলবো? হ্যাঁ, এটা তো একটা বদ্ধশিকল যৌগ, তবে অবশ্য এইটাও ভুল, মানে এইটা যে তোমাদেরকে দেখাইছি এটাও ভুল। ছোট মানুষ বলে কিছু বলতেছি না, মানে ঘটনা হচ্ছে যে এই যে দাগ দিয়ে দিয়ে বন্ধন প্রকাশ করা, এটা দিয়ে কি বন্ধন প্রকাশ করে জানো? দাগ দিয়ে কোন বন্ধন বলেন তো? সমযোজী বন্ধন। এখন ক্যালসিয়াম কার্বাইড কি কোনো সমযোজী যৌগ বলে তোমাদের মনে হইতেছে? কেন বলো, কেন সমযোজী না? ব্যাখ্যা করতে পারবা কে? হ্যাঁ, ধাতু আছে, ধাতু আছে, শেষ এক কথা, ধাতু আছে। ধাতু থাকার মানে ওই পাশে যেই থাকুক ভাই ওই আয়নিক যৌগই হবে। এখন যদি আয়নিক যৌগ হয়, আয়নিক যৌগের বন্ধন তো এইভাবে দেখায় না তো, বন্ড দিয়ে দিয়ে। এটার আসল সংকেত এইভাবে দেখানো উচিত, C ট্রিপল বন্ড হচ্ছে C, এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে এখানে 2+। বোঝো নাই? তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে দেখাইছি না মানে গাঠনিক সংকেত এগুলো কেমনে লেখে? ওই যে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে তুমি লিখতেছো, তাহলে কেমনে লিখবা? Mg2+ লেখার পরে এই পাশে একটা Cl- লিখবা, ওই পাশে একটা Cl- লিখবা, বুঝেছো? মানে আসলে এটার গাঠনিক সংকেতটা এরকম আর কি। হ্যাঁ বলো কি? কোথায় গাইডে দেখছো এটা? মাশাল্লাহ মাশাল্লাহ, বাংলাদেশে এরকম গাইডের আরও হোক, স্যাররাও এভাবে দেখাক, বাট ওই ইন্টারমিডিয়েটের বইতেও এইভাবেই লেখা থাকে। আমি যেভাবে লিখছি এই যে এইভাবে, এই জন্য আমি এটা কই যেন গেল, এই যে এইভাবে লেখা থাকে আর কি। ম্যাগনেসিয়াম কার্বাইড দিয়ে কি? না না না, এগুলো জেনারিক প্রসেস না তো। গতদিন বলছিলাম যে কিছু প্রস্তুতি প্রক্রিয়া আছে, যেমন ধরো উডস বিক্রিয়া, তারপরে তোমার কি নাম ওটার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর মাধ্যমে তুমি যে কোনো অ্যালকেন বানাইতে পারতেছো, এগুলো কমন মেথড বা জেনারেল প্রিপারেশন মেথড। কিন্তু তোমাদের অ্যালকিন থেকে শুরু করে বা অ্যালকাইন থেকে বেসিক্যালি যেসব মেথড বইতে দেখাইছে, এগুলো সব হচ্ছে মোস্টলি তোমার ওই একটা স্পেসিফিক যৌগ বানানো যায়। যেমন ধরো তুমি এই প্রসেসে আমাকে একটু বলো তো, প্রোপাইন কি বানাইতে পারবা? এখান থেকে প্রোপাইন আসবে না। কিন্তু আবার প্রোপাইন আনতে গেলে ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে হবে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। মানে তার মানে এই না যে সব কার্বাইডগুলোর সাথে পানি দিলে হয়, মানে স্পেসিফিক্যালি কার্বাইডের সংকেত খুবই অদ্ভুত একটা জিনিস, ঠিক আছে? সো এই বিভিন্ন কার্বাইডের সংকেত এক এক রকম হওয়ার কারণে তাদের মধ্যে পানি বা বিভিন্ন কিছু দিলে এরকম অদ্ভুত অদ্ভুত যৌগ তৈরি হয় আর কি। সো এগুলো জেনারিক প্রসেস না। আর কি কি প্রশ্ন? ভাইয়া, এর আগের দিন আপনি জৈব যৌগের মূলনীতি শিখিয়েছিলেন যে যদি মাইনাস চলে যায় ওখানে মাইনাসই আসবে। অজৈব যৌগে কি এইরকম আছে যে মাইনাস চলে গেলে প্লাস আসবে?
পৃথিবীর সব জায়গায় মাইনাস। আচ্ছা বাবুরে, তোর কাছ থেকে আমি একটা কলম নিয়ে চলে গেছি, তাহলে তোকে কেউ যদি একটা বদনা কিনে দেয়, একটা টিভির রিমোট কিনে দেয়, একটা স্মার্ট বোর্ড কিনে দেয়, কোনো লাভ হবে না তো, তোকে আবার একটা কলমই দিতে হবে। বুঝিস না আমার কথা? হইতে পারে কলমের জায়গায় পেন্সিল দিল, তাও তো একই লেখার জিনিস, দুইটাই লেখার জিনিস। হ্যাঁ, কলম যদি ঋণাত্মক চার্জের হয়, পেন্সিলও ঋণাত্মক চার্জের হতে একটু কম ঋণাত্মক, বাট ঋণাত্মক তো ওইটা করা লাগবে মাস। যেমন ধরো এখান থেকে ক্যালসিয়াম যে বের হয়ে চলে গেল, ক্যালসিয়াম তো ধনাত্মক। সো ক্যালসিয়াম কার হাতে ছিল? কার্বনের হাতে। কার্বনের হাতে এখন যে কে জায়গা নিছে? হাইড্রোজেন। সো হাইড্রোজেনও তো ধনাত্মক টাইপের। আমার কথা কি বুঝেছিস? কেউ কিছু বোঝে না, খালি কথা কয়। ওকে চলো এবার আসো ক্লোরোফর্ম থেকে। তোমাদের এই বিক্রিয়াটা বইতে যেভাবে, বইতে মানে আমার দেওয়া বইতে যেভাবে লেখা আছে সেটা কীরকম আছে বলেন তো? ক্লোরোফর্মের সংকেত কি? CH Cl3। এর সাথে দিতে বলা হয়েছে কাকে? সিলভারকে। সিলভার দিলে এখানে কি যেন তৈরি হয়? কি লিখে দিছি কেমনে জানি? এখান থেকে ইথাইন চলে আসে, তাই না? তাহলে ইথাইনের সংকেত কি? CH ট্রিপল বন্ড CH বা HC যাই লেখো, প্লাস কি তৈরি হয়? সিলভার ক্লোরাইড তৈরি হয়, AgCl। এই বিক্রিয়া এখন বুঝবো কেমনে? এই তো জটিল একটা ব্যাপার হয়ে গেল। এটার লাগে 2 অণু আর এটার লাগে 6 অণু, তাইলে 6টা AgCl আর এই তো। আচ্ছা, এটা বোঝার জন্য যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে কি বলছি? জৈব যৌগের বিক্রিয়া বোঝার জন্য কি করবেন সবসময়? লিখে ফেলেন নিজেরা। দেখেন এটা কেমন লিখবা? কার্বন, তার 4টা হাত, এক হাতে হাইড্রোজেন, বাকি 3 হাতে হচ্ছে কি? 3টা ক্লোরিন। ঠিক আছে? আমার লেখা ঠিক আছে তো? এটা হচ্ছে তোমার ক্লোরোফর্মের গাঠনিক সংকেত। আচ্ছা, এবার যেটা হবে, এর সাথে কার বিক্রিয়া দিচ্ছ? সিলভার। তাহলে আমি এখানে লিখে ফেলি সিলভার Ag। তার সাথে আবারও যোগ করতে হবে কি বলো তো? যেহেতু এটা 2 অণু লাগছিল, এই যে 2 অণু লাগছিল না, তাহলে আমি এটার আরেকটা অণু লিখবো আর কি। ঠিক আছে? তো কিভাবে লেখা যায়? কার্বনের সাথে আছে হচ্ছে হাইড্রোজেন, তারপরে এটার একটা কি করা যায়? ফ্লিপ করা দরকার। ওমা, এটা কেন? মিরর এইদিকে। ওকে, কি কষ্ট, কি কষ্ট। ওই তো পাইছি, এইটা 3টা। এবার 3টা কি থাকবে বলেন তো? 3টা ক্লোরিন। এই যে হয়ে গেছে, দেখো তো মজা না? এরপরে কি করবা বন্ধু বলো তো? আচ্ছা, অন্য জিনিস দিয়ে দেখাই, বক্স দিয়ে দেখাই। এই 2টা, আচ্ছা না, এই ক্লোরিন চলে যাচ্ছে এই সিলভারের সাথে, দেখেছো? এই ক্লোরিন চলে যাচ্ছে এই সিলভারের সাথে। ঠিক আছে? এই ক্লোরিন চলে গেল এই সিলভারের সাথে, তাহলে কয়টা গেল? 3টা। মানে প্রতিটা ক্লোরিন যাওয়ার জন্য কয়টা করে সিলভার লাগবে? একটা লাগবে না? কারণ সিলভারের যোজনী তো 1, বুঝতে পারতেছিস? আচ্ছা, তাহলে এখানে দেখেন, ওইটাকে আবার আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, পিঙ্ক দিয়ে দেখাই। এই যে এটা চলে গেল এর সাথে, তারপরে এইটা চলে গেল এর সাথে। তাহলে বলেন টোটালি তোমার কয়টা সিলভার লাগবে বলো তো? এখানে 6টা সিলভার লাগবে। তাহলে এবার দেখো, এই পাশে এরকম 3টা আঙ্গুলের মতো এরকম বের হয়ে আসে না এই যে বন্ধনটা? আবার ওই কার্বনের এরকম 3টা হাত বের হয়ে আসে। এই 3টা হাত বুঝছেন তো নিজেদের মধ্যে বন্ড গঠন করে এটার প্রোডাক্টটা কি বানাবে? প্রোডাক্টে বানায় দিচ্ছে তোমার যেটা দরকার, অর্থাৎ তোমার দরকার হচ্ছে HC ট্রিপল বন্ড CH। তাহলে এখানে আমরা লিখব HC ট্রিপল বন্ড CH প্লাস, যেহেতু 6টা এখানে সিলভার ছিল আর 6টা ক্লোরিন ছিল, তাহলে তৈরি হবে কি? 6টা AgCl। বইতে নাই, পরীক্ষা আসবে না, জাস্ট দেখে রাখো যে মানে একই জিনিস আসলে অনেকভাবে বানানো যায় এবং বিক্রিয়াগুলো এত কঠিন না, খুবই মজার। এই ছবিটা যদি একবার মনের মধ্যে ঢুকে যায় তুমি এটার জীবনে ভুলবা না, বুঝেছো? এই আর কি। কঠিন লাগছে নাকি আপনাদের কাছে? ধন্যবাদ। কঠিন লাগলেও কি ভাইকে বলা যায়? এর মানিজ্যতের ব্যাপার আছে না, এটা সবাই দেখতেছে। মানিজ্যত 3 আঙ্গুলে বান্দর, 6 আঙ্গুলের মানিজ্যত, গরু কোথাকার। আচ্ছা, এবার কি বলছে? অ্যালকাইনের বিশেষ বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন। এটাকে আমার আবার দেখাইতে হবে, তাই না? অ্যালকাইনের বিশেষ বিক্রিয়া এটা দেখাইছি, দেখে নিবা নিজেরা। ভাইয়া অ্যালকাইন থেকে কি ডাইরেক্ট অ্যালকেন বানানো যায়? অ্যালকাইন থেকেই তো অ্যালকেন বানাই, গতদিন তো দেখাইছিলাম। অ্যালকাইন থেকে আমরা সিম্পলি হাইড্রোজেন সংযোজন করলেই হয়ে যায়। অ্যালকিনকে যেমন 1 অণু লাগে হাইড্রোজেন, অ্যালকাইনের ক্ষেত্রে কয় অণু লাগে? 2 অণু লাগে, মনে আছে?
আর দূর বেটা এইসব কিছু না, নিকেল প্রভাবক নিকেল কিছুই লাগে না। আর তুমি যেটা বলতেছো লেড কি ওইটা অন্য জিনিস, ওইটার কাহিনী কি জানো? আরে গরু রে, ওইটাকে বলা লাগবে হচ্ছে কেমনে বুঝাই তোমাদের, দাঁড়াও। নর্মাল হাইড্রোজেন সংযোজন যদি বলি তাহলে কি হবে, সিএইচ ট্রিপল বন্ড হচ্ছে সিএইচ, এটার সাথে যদি হাইড্রোজেন দাও তাহলে একবারে এটা 2 অণু লাগবে, তৈরি হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড CH3। আর যদি তুমি এরকম করো CH, তুমি যদি সান্দু একটা কাজ করো, এটার মধ্যে হাইড্রোজেন দিছো ঠিক আছে, তবে এটার মধ্যে আর একটা বিশেষ প্রভাবক দিছো, সেই প্রভাবকটা কি জানো? প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এটাকে তখন বলা হচ্ছে লিন্ডলার প্রভাবক, লিন্ডলার LINDLAR, লিন্ডলার। তখন যেটা হয় এটারে বলে দ্বিবন্ধনের রক্ষা কবচ, আর একটা দ্বিবন্ধনের রক্ষা কবচ আছে আজকে। এটা দিলে যেটা হয় এই হাইড্রোজেন সংযোজনের মাত্রা কমে যায়, 1 অণু সংযোজিত হয়, 2 অণু হয় না। তাহলে বলুন তো এটার প্রোডাক্টে কি আসবে? CH2 ডাবল বন্ড CH2। তোমরা বোঝো নাই বন্ধু, এইটাকে তখন কি বলে জানো? এইটাকে তখন বলা হচ্ছে প্রভাবকীয় হাইড্রোজেন সংযোজন। উপরেরটা কিন্তু প্রভাবকীয় ছিল, কিন্তু ওটাকে প্রভাবকীয় বলে না। উপরেরটার বিক্রিয়াতেও কি আমার নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগছে না, কিন্তু এইটাকে প্রভাবকীয় বলে না। তোরা কি বুঝতে পারতেছিস বাবা আমার কথা? বোঝা না? এইখানেও প্রভাবক লাগছে, কিন্তু ওইটাকে প্রভাবকীয় বলে না। এই নিচেরটাকে বলে ক্যাটালাইটিক হাইড্রোজেন অ্যাডিশন বা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, এই আর কি। এই প্রভাবকটা একটা বিশেষ ধরনের প্রভাবক, আবারও বলতেছি এটার নাম বলা হচ্ছে লিন্ডলার্স ক্যাটালিস্ট, বাংলায় বলে লিন্ডলার প্রভাবক। তোমাদের লেভেলের জিনিস না, তোমাদের কি কোনো টেস্ট পেপারে আছে নাকি এই রিলেটেড জিনিসপত্র? ও থাকলে ভালো, ঠিক আছে, এই যে শিখলা, এই যে শেখা হয়ে গেল, ঠিক আছে। ওকে চলো, হ্যালোজেন সংযোজন এটা তোমাদের দেখাইছি, এটা দেখাইতে পারতেছি না। এটার কোনো এই যে বিশেষ প্রভাবক নাই, জাস্ট হ্যালোজেন দিলেই কি হবে, ডাবল বন্ডগুলো ভেঙে নতুন নতুন হ্যালোজেন যুক্ত হবে আর কি, এই শেষ। আচ্ছা তারপরে আসো অ্যালকাইনের বিশেষ বিক্রিয়া। ইথেনের কি হ্যালোজেনের সাথে চেইন রিঅ্যাকশন হবে? ইথেনের, ইথাইনের, ইথেন মানে তুই আগের বারও মনে হয় ভুল বলছিলি, এখানে আমি কনফিউজড হয়ে গেছিলাম এই কারণে আর কি। তুই ওই অ্যালকেনের না কিসের জন্য বলছিলি? আচ্ছা না ওই হ্যাঁ 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 ওইখানেও চেইন রিয়াকশনই হবে আর কি, মানে কন্টিনিউয়াস। তবে ওইখানে তো হাইড্রোজেন আছেই একটা, ওই যে CH ট্রিপল বন্ড CH এর আর কি, তাই না? আর ওইখানে তো সরি আমি কি আবল তাবল বলতেছি, না না ওইখানে তো অ্যাডিশন রিয়াকশন হচ্ছে, ওখানে চেইন রিয়াকশনের সুযোগ কোথায়? কিছু বুঝিস নাই? আমি পরে আপনাকে ছবি পাঠাবো। আচ্ছা পাঠায়ও, বাট ব্যাপারটা বোঝো। ধরো CH4 আছে আমার কাছে, এটা এখন এখানে কি অ্যাডিশন হবে আসলে বলেন তো? অ্যাডিশন তো হবে না, এখানে কি হবে? সাবস্টিটিউশন হবে। যখন প্রতিস্থাপনের বিষয় আসে তখন মূলত হচ্ছে এখানে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ওরা হচ্ছে চেইন রিয়াকশন করে। কিন্তু যখন সংযোজনের ব্যাপার আসে, সংযোজন তো ভাই অসীম পরিমাণে সংযোজন হওয়া সম্ভব না, ওটা ডেফিনেটলি চেইন রিয়াকশন না, ঠিক আছে? ওকে আচ্ছা তারপরেও দেখাও আমাকে, কি ছবি দেখাতে চাচ্ছ দেখে বলবো না। আচ্ছা এই বিক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং একটা রিয়াকশন, কিন্তু তোমাদের বইতে কেন জানি এই বেহুদা এই প্রভাবকটা দিয়ে পেঁচাইছে, এই পেঁচানিটা দরকার নাই, মানে এই পেঁচালটা ছাড়াই কাজ হয়। হ্যাঁ যাই হোক পেঁচাইছে, আমিও একটু পেঁচাই বলি তাহলে। কিছু না, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে কি দিব, 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। এই যে এই প্রভাবকটা হচ্ছে আরেকটা সেই প্রভাবক, ওই যে দ্বিবন্ধনের রক্ষা কবচ, অর্থাৎ ত্রিবন্ধনওয়ালা যৌগের সাথে যদি তুমি কোনো কিছুর সংযোজন বিক্রিয়া দিতে যাও তখন নর্মালি কি হয়, 2টা বন্ধন ভেঙে যায় না? আমার কথাটা কি বুঝছিস তো? ত্রিবন্ধনওয়ালা যৌগ একটা সিগমাকে রেখে বাকি 2টা পাই কিন্তু ভেঙে যায়, কিন্তু এই প্রভাবকটা যদি থাকে তাহলে যেটা হয় একটা দ্বিবন্ধন প্রোটেক্টেড থাকে, অর্থাৎ একটা পাই বন্ড থেকে যায় আর আরেকটা পাই বন্ড ভাঙে। তোরা কি বুঝছিস আমার কথা? আচ্ছা সো এবার দেখেন কি বলে সেই বিক্রিয়াটা কি, ইথাইনের সাথে বিক্রিয়া দিচ্ছে এরা, তাই না? তাহলে আমি একটি ইথাইনের সাথে বিক্রিয়া দিই, HC ট্রিপল বন্ড হচ্ছে CH, এর সাথে কার বিক্রিয়া? পানির বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ। কই গেল, কি যোগ করলে? পানি যোগ করার কথা তাই লাগে নাই, পানি যোগ করলে এখানে পানি হবে একটু, বুঝছস তো? আচ্ছা এটার সাথে পানি দিব H আর হচ্ছে OH। তো এই বিক্রিয়া আমরা কি রেখে দিব এখানে, ওই ঘোড়ার ডিমটা, এটাকে এইভাবে লেখে
2% Hg2+ আর 20% H+। এটা লিখলেই আমরা বুঝবো যে ভাই এটা সালফিউরিক অ্যাসিড বুঝাইছে, এটা মার্কিউরিক সালফেট বুঝাইছে। এইভাবেও লেখা যায়, অথবা বইতে যেভাবে ডিটেল লিখছে ওইভাবে লিখতে পারো আর কি। আচ্ছা, সো এটা দিলে যেটা হবে এবার বলেন। নর্মালি আমরা জানি এইসব এই যে অসম্পৃক্ত যৌগ তাদের সাধারণ প্রবণতা কি ধরনের বিক্রিয়া করা? প্রতিস্থাপন নাকি কি জানো? কি বিক্রিয়া করা? সংযোজন বিক্রিয়া করা। এই পাই বন্ডগুলো ভেঙে ভেঙে নতুন হাত তৈরি করে অ্যাড করে ওর সাথে, তাই না? এখন বল এখানে নর্মালি কয়টা হাত ভাঙার কথা বলেন? নর্মালি হচ্ছে 2টা হাত ভাঙার কথা, কিন্তু ভাঙে এখন একটা। কেন ভাঙতেছে একটা? কারণ ভাই এই যে বিশেষ প্রভাবকটা আছে তাই। তো এই প্রভাবকটা থাকার কারণে কি হবে, এই দুই পাশে 2টা হাত তৈরি হলো, একটা বন্ধন যেহেতু ভাঙছে, এক পাশে হাইড্রোজেন লাগাই দিব আর এক পাশে হাইড্রোক্সিল, যে পাশে ইচ্ছা তুমি লাগাইতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমাদের বইতে এইটা না লেখে একবারে অন্য একটা প্রোডাক্ট লিখছে, সেই প্রোডাক্টটা আসলে একবারে তৈরি হয় না। প্রথমত এটা তৈরি হয়, একটু পরে আবার কি হবে জানো, এই যৌগটার একটা পুনর্বিন্যাস ঘটে। এই যৌগটার একটা পুনর্বিন্যাস ঘটে। এই পুনর্বিন্যাসের ফলাফলটা যেটা হয় শোন, কদিন পরেই দেখবি এই যে যৌগটা তৈরি হয়েছে না, এটাকে বলে একটা ইনল যৌগ। কি যৌগ বলছি? ইনল। ইনল যৌগগুলো অস্থিতিশীল টাইপের হয়। এখন ইনল কেন বলতেছি একটু ভেবে বলেন তো, কেন এটাকে ইনল বলতেছে? ভাবেন তো, ইংরেজিতে বানানটা হচ্ছে ENOL, ইনল কম্পাউন্ড। কেউ জানো ইনল কেন বলে? এই ইনল শব্দটার দিকে তাকায় দেখো, এটা 2টা শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। বলো তো কিসের কিসের? দূর বলো, অ্যালকেন কোথায় পাইলি রে? ইন, হ্যাঁ, যোগ হচ্ছে অল, অ্যালকিন আর হচ্ছে অ্যালকোহলের সমন্বয়ে। তার মানে এমন একটা যৌগ যেখানে অ্যালকিনের ডাবল বন্ডও আছে আবার অলও আছে। অল মানে বুঝছো তো, OH। এই টাইপের যৌগগুলোকে আমরা বলি হচ্ছে ইনল টাইপের যৌগ। এই ইনল যৌগগুলো কি বলছি বলেন ভাই? স্থিতিশীল নাকি অস্থিতিশীল? অস্থিতিশীল। এই অস্থিতিশীলতা দূর করার জন্য ও যেটা করে, এই ডাবল বন্ডটাকে অক্সিজেনের দিকে টেনে নিয়ে আসে। কেন টেনে নিয়ে আসে তারও সুন্দর ব্যাখ্যা আছে, তোদের লেভেলেরই, আমি বলবো একটু পরে। আগে শোন, এই ডাবল বন্ডটাকে না এদিকে টেনে নিয়ে আসে। তাহলে টেনে নিয়ে আসলে দেখেন তো সেই যৌগটা তখন কি হয়। আগে ছিল, কি লিখতেছি, এখানে কি ছিল? CH2 ছিল, তাই না? তাহলে আগে H ছিল, C ছিল। এখন ওইখানে তো ডাবল বন্ড থাকবে না, এখানে কি থাকবে? সিঙ্গেল একটা বন্ড থাকবে। এবার C থাকলো, এই ডাবল বন্ডটাকে যখন এদিকে টান দেয়, এদিকে যখন টান দেয় তখন বলেন তো এই ডাবল বন্ডটা এসে ধরবে কে জানো? এই অক্সিজেনটা। আমি উপরে লিখতেছি, C ডাবল বন্ড হয়ে যাবে হচ্ছে O। এই কার্বনের সাথে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, এই যে ছিল। এবার বুঝতো বাবা, এই অক্সিজেনটা যখন এই অক্সিজেনের সাথে কি হাইড্রোজেনটা এইভাবে কানেক্টেড ছিল না? তো ডাবল বন্ডটা যখন এদিকে আসছে তখন এই অক্সিজেনকে কি করা লাগছে বুঝছেন? এই হাইড্রোজেনটাকে ব্রেক করে দেওয়া লাগছে, ছেড়ে দেওয়া লাগছে। ছেড়ে দেওয়ার ফলেই তো অক্সিজেনের হাত 2টা তৈরি হয়েছে, তখন এদিকে ঘুরে ডাবল বন্ড তৈরি করতে পারছে। বুঝতে পারছিস কি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে বলেন? এই হাইড্রোজেনটা কোথায় যাবে? CH2 এর সাথে। ওই পাশে। কারণ ওই দিকে যে ডাবল বন্ড ছিল, ওই বন্ডটা যখন ভেঙে এদিকে আসতেছিল তখন তো ওই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়েছিল। বুঝিস না আমার কথা? তাইলে এই পাশে আমরা কি লিখে দিব? এই পাশে আমাদের লিখে দেওয়া লাগবে হচ্ছে CH3। তাহলে এটা কি তৈরি হয়েছে বলেন তো? এটা তৈরি হয়েছে হচ্ছে আপনাদের CH3CHO অ্যালডিহাইড। এটাই তোমাদের বইতে একবারে লিখে দিছে, যেটা মুখস্থ মনে হচ্ছে, বাট মুখস্থর কিছু নাই। সিম্পলি রিয়াকশনটা একটু ভেঙে লিখলে, একটু এক্সট্রা কথা বললে এটা বোঝা হইতো, এই আর কি। আমি মনে হচ্ছে না তোমরা বুঝছো ব্যাপারটা, আমি আরেকবার একটু লিখে দেখাইতে চাই। দেখো, সেটা হচ্ছে কি ছিল আমাদের? HC ট্রিপল বন্ড হচ্ছে CH, এটার সাথে মিশাইছো তুমি পানি, পানি মানে H আর OH। বিক্রিয়ার সময় ছিল হচ্ছে 2% ঘোড়ার ডিম, 2% Hg2+, আর হচ্ছে 20% আর এক ঘোড়ার ডিম H+। তাহলে এখানে কি হবে? একটা বন্ধন ভাঙবে আর একটা রয়ে যাবে। তাহলে এটার প্রোডাক্টে আমরা পাবো HC ডাবল বন্ড CH। এই উপরে একটা H লাগাই দিলাম, এই পাশে একটা OH লাগাই দিলাম। উপরে লাগাইলে মনে হয় ভালো বুঝবো আর কি। এইবার এটাকে আমরা কি করব? পুনর্বিন্যাস করব, রিঅ্যারেঞ্জ করতেছি। সেই রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে কি হবে আমাদের এখানে? সেটা হচ্ছে এই ডাবল বন্ডটা ঘুরে চলে যাবে উপরে। ডাবল বন্ডটা ঘুরে চলে যাচ্ছে উপরে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এই পাশে আসবে। তাহলে তোমাদের এখানে তৈরি হবে হচ্ছে CH2 ছিল বাম পাশে, আগে এই যে CH2 ছিল, এখন হয়ে যাবে CH3 বন্ড, C এর মাথার উপরে ডাবল বন্ড O, বন্ড হচ্ছে H। দ্যাটস ইট। বোঝাছো বন্ধুরা?
এই তো সহজ জিনিস আর কি। সো দ্যাটস ইট। হ্যাঁ, বিশেষ প্রভাবকটা কিভাবে কাজ করে? এই প্রভাবকটা সুন্দর করে কাজ করে। তুই কি আদৌ কোনোদিন কোনো প্রভাবকের কাজ করার টেকনিক জানোস? মানে এই প্রভাবক বাদ দে, অন্য কোনো প্রভাবকের টেকনিক জানোস? তাহলে এই প্রভাবক কেমনে জানবি? ও নর্মাল প্রভাবক আগে শেখ, তারপরে এটাতে যাইস। হ্যাঁ বলো, এবার কে কি বলতেছিলা? ভাইয়া প্রোপাইনের ক্ষেত্রেও কি বিক্রিয়াটা এমনই হবে নাকি অন্য প্রোডাক্ট উৎপন্ন হবে? এরকমই হবে। আচ্ছা চলো প্রোপাইনের বিক্রিয়া দেখে আসি। একজন জ্ঞানী আমাকে বলেছে প্রোপাইনের বিক্রিয়া কি হবে, তুই বল তো। CH3 বন্ড C H। ভাইয়া একজন বলছিল এটা নাকি হবে না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। বন্ড CH, এইটার মধ্যে আমরা কি দিব? পানি। তাকে যে বলবি তুই আমার কাছে আয়, এদিকে আয়, তোকে আমি দেখাচ্ছি বিক্রিয়া কিভাবে হয়। আচ্ছা, এইটার ফলে তুমি এখানে কি দিছিলা ভাই? 2% ছাতার মাথা, 20% ঘোড়ার মাথা, এইগুলা দিছিলা। দেওয়ার পরে এবার বলেন প্রোডাক্টে কি পাবেন আপনি? CH3 সিঙ্গেল বন্ড C, তারপরে বলো এইখানেটা কি যুক্ত হবে বলো তো? হাইড্রোজেন নাকি হাইড্রোক্সিল? এইবার তো গ্যাঞ্জাম, মানে ব্যাপারটা বোঝ। এখানে ডাবল বন্ড থাকবে আমরা বুঝছি, CH থাকলো বুঝলাম। এখন দুই পাশে তো দুইটা হাত তৈরি হয়েছে তাই না? এই হাতে যদি তুমি হাইড্রোজেন লাগাও তাহলে এই হাতে লাগাবা কি? হাইড্রোক্সিল। এইটা একটা যৌগ। এবার বলেন তো যদি আমি ইন্টারচেঞ্জ করে বসাইতাম, এই পাশে হাইড্রোক্সিল আর এই পাশে যদি হাইড্রোজেন লাগাইতাম, তাও কি আর একটা প্রোডাক্ট হইতো না, নাকি একই প্রোডাক্ট বলেন তো? প্রশ্নটাই বুঝিস নাই? ভিন্ন, ডেফিনেটলি ডিফারেন্ট প্রোডাক্ট। বুঝান নাই নাকি? হ্যাঁ এরা বুঝা না, বলবি তো বাবা। একবার বুঝেন। এই যে দেখেন এইখানে দুইটা পসিবিলিটি আছে। এই যে দেখেন, আমরা জানি দুইটা হাত তৈরি হয়, একটা বন্ধন ভেঙে দুইটা হাত তৈরি হয়, বুঝলাম। এই যে দুইটা হাত তৈরি হয়েছে, এখন বাম পাশের হাতে যদি আমি হাইড্রোজেন লাগাই তাহলে ডানের হাতে লাগবে হাইড্রোক্সিল। আবার যদি আমি ভিতরের হাতে হাইড্রোক্সিল লাগাই তাহলে তো বাইরের হাতে হাইড্রোজেন। এই প্রোডাক্টটা যা, এই প্রোডাক্টটা কি তাই? দেখে কি একই যৌগ মনে হচ্ছে বলেন তো আমাকে একটু? না, কোনোদিনও একই না। এখন এই টাইপের কনফিউশন যেসব জায়গায় তৈরি হয় অর্গানিকে, এইটা মিটানোরও একটা উপায় আছে। এটাকে বলে মার্কোনিকভ রুল। ইন্টারমিডিয়েটে উঠে শিখবা। তোরা কিন্তু অনেক কিছু শিখতেছিস, এগুলো পরীক্ষার কাছে কী যে করবি, গোলায় ফেলাবি কিনা আমি জানি না। এইসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে যার কাছে আগে থেকে হাইড্রোজেন বেশি থাকে তার কাছে আরও হাইড্রোজেন যুক্ত করতে হয়, তেলও মাথায় তেল দিতে হয়। তার মানে বলেন কোনটা মেইন প্রোডাক্ট হবে, উপরেরটা নাকি নিচেরটা বলেন তো? এই দুইটা কার্বনের মধ্যে এর কাছে একটা হাইড্রোজেন ছিল আর এ তো ভগিনীর কাছে কিছু নাই, তাহলে এর কাছে যাবে না। কি যাবে না? হাইড্রোজেন যাবে না। যার কাছে আগে থেকে হাইড্রোজেন ছিল তার কাছে আরও হাইড্রোজেন যে যুক্ত হবে, বুঝতে পারছিস? তাহলে তোমার মেইন প্রোডাক্ট হবে হচ্ছে এই যে নিচে আমি যেটা লিখছি এটা, উপরেরটা না আর কি। ওকে, যাই হোক, এটা তৈরি হলো। এরপরে কি করতে হবে আমাদের এবার বলেন তো? এবার আমাদের করতে হবে হচ্ছে রিঅ্যারেঞ্জিং। তাহলে আপনারা আমাকে একটু বলেন রিঅ্যারেঞ্জিংয়ে কী হবে? ডাবল বন্ডটা কোন দিকে যাবে? এই হাইড্রোজেনের দিকে কি যাবে বলো? এটা তো আর এক নাম্বার কার্বনের দিকে যে কোনো লাভ নাই, এটা যাবে বেসিক্যালি এই দিক থেকে ঘুরে এসে অক্সিজেনের দিকে, 2 নাম্বার কার্বনের এদিকে চলে আসবে। তাহলে বলেন তো প্রথম কার্বনে আমাদের কি থাকবে? CH3 থাকবে, ওটাতে কোনো চেঞ্জ নাই, CH3 বন্ড। তারপরে বলে ডাবল বন্ডটা যখন ঘুরে এদিকে আসছে তখন কি তৈরি হয়েছে? কার্বনের নিচে না লেখে আমি উপরে লিখতেছি, বুঝছিস তো? একই কথা, নিচে লেখা উপরে লেখা, বুঝছিস বাবা? জি ভাইয়া। আচ্ছা এবার বলেন আমাকে, তাহলে C ডাবল বন্ড ও হইল, এখান থেকে একটা হাইড্রোজেন খুলে ফেলছে না? ওই হাইড্রোজেনটা খুলে কোথায় যাবে? ওই পাশে যাবে। তাহলে এই পাশে কি তৈরি হবে? বন্ড CH3। এটা কি তৈরি হয়েছে বলুন তো? এটা কি ধরনের যৌগ? কিটোন। তোমাদেরকে কি গতদিন আমি বলছিলাম যে অ্যালডিহাইডের কাজিন যেন কে? গরুরা বুঝে না। এই যে একেবারে সিম্পল যৌগ, একটা ন্যাংটা একটা বলদ, ইথাইন, একে দিয়ে তুমি এই ঘটনা ঘটাইলে পাচ্ছ অ্যালডিহাইড। ওর আরেকটু ওস্তাদ লেভেলের জিনিস প্রোপাইন, তাকে দিয়ে ঘটনা ঘটাইলে তুমি পাবা হচ্ছে কিটোন। ইথাইন দিয়ে, ইথাইনকে এভাবে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড। আর কিটো মানে অন্য যে কোনো অ্যালকাইনকে আদ্র বিশ্লেষণ যদি একই প্রসেসে করো তুমি পাবা সবসময় কিটোন। কারণ এই ট্রিপল বন্ডটা সবসময় দেখো এই যে ভিতরের দিকে থাকে আর কি। বোঝা না রে এরা আমার কথা, বুঝছিস কি বাবা? ধন্যবাদ। তোমাকে যে বলি সেটা হয় না, তাকে কাছে ডেকে এনে বসায় ইফতারি করাবা, করানোর পরে কিলাবা আর এই বিক্রিয়া দেখাবা, ঠিক আছে? ওকে, এটা কি? জৈব যৌগের সাধারণ জারণ ও বিজারণ, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এটাকে আমি ইংরেজিতে বলি বেসিক রিডক্স ট্রান্সফরমেশন, ভয়াবহ জরুরি জিনিস। এইটা যদি শেখা যায় তাহলে অর্গানিকের
90% বিক্রিয়া নিজে থেকে পারা যায়, মানে যদি একটু ফিল করা যায় আর কি। তবে এটা ডিটেলটা ইন্টারমিডিয়েটে উঠে শিখবা, এখন তোমাদের হালকা একটা আইডিয়া দিব আর কি। দেখো প্রথমত তোমার কাছে আছে ধরো অ্যালকেন, সবচেয়ে বলদ মার্কা জৈব যৌগ, সবচেয়ে নর্মাল, তাই না? এর চেয়ে বাকি যেখানেই যাও একটু কমপ্লেক্স স্ট্রাকচারের দিকে যাবে। সবচেয়ে সিম্পলেস্ট স্ট্রাকচার হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেনকে আমরা কি করব বলেন তো? জারিত করব, জারিত করব। সো জারণ করার যে চিহ্ন কি দিয়ে যেন লেখে, জায়মান অক্সিজেন দিয়ে এটা একটা প্রতীক, এটা দিয়ে আমরা বুঝি জারিত করতেছি, নট নেসেসারিলি যে অক্সিজেনে ঢুকাচ্ছি। এখানে তুমি হ্যালোজেনের সাথেও বিক্রিয়া দিতে পারো, হ্যালোজেনও তো জারক, তাই না? আচ্ছা, সো অ্যালকেনকে জারিত করলে কি হয় বলেন তো বন্ধু? বই পড়েছেন কিনা আমি লিখে দিয়েছি, বলেন। এইখানে হয় হচ্ছে অ্যালকোহল, তারপরে অ্যালকোহলকে যদি জারিত করো, আমি দেখাই দিতেছি, শুনতে থাকো। অ্যালকোহলকে যদি জারিত করো তাহলে কি তৈরি হবে বলো তো? এইখানে এই যে বই খুলি বসছে, অ্যালডিহাইড তৈরি হবে। এখন একটা কথা শুনবা, চুপি চুপি শোনো, কাউকে বললো না, ঠিক আছে? আমি তো যদিও বইতে লিখছি অ্যালডিহাইড হয়, তোমাদের মনে কি আর কিছু ডাকে যেখানে আর একটা জিনিস হইতে পারে? আরে সর্বনাশ, ধরি ফেলছে, কি বিপদ! একটু নর্মাল টাইপের অ্যালকোহল যদি হয়, বলদ মার্কা অ্যালকোহল যদি হয়, মানে ইন্টারভিউতে বলবে এগুলোকে 1 ডিগ্রি অ্যালকোহল, তার ক্ষেত্রে তুই পাবি অ্যালডিহাইড। একটু কমপ্লেক্স স্ট্রাকচারের অ্যালকোহল হইলে তুই পাবি কিটোন। বোঝো না বন্ধু, পৃথিবীটা বড্ড গোল। আচ্ছা, তা আপাতত তোমাদের হ্যাঁ কি ইথানল থেকে অ্যালডিহাইড হবে, কিন্তু ইথানল থেকে হচ্ছে কিটোন হবে। এরই পাগল, বুঝা নাই? না না, পরে 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 আপাতত যতদূর শুনছো এটুকু শুনি, শান্ত থাক, দাঁড়া বলবো। এইবার আসো বন্ধু, এইটাকে যদি তুমি আর একবার জারিত করো, আমার ইচ্ছা আমি করবো, তোর কি? তাহলে এখানে কি পাবো জানি বলছিলাম? জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আমি একবারে কার্ব অ্যাসিড লিখে রাখলাম, এই তো। সো এটা হচ্ছে তোমার জারণের স্টেপিং। আমি কোথায় দাঁড়ায় আছি বলো? অ্যালকেনে দাঁড়ায় আছি। কই গেছি? তুই এরকম মনে রাখবি, এক স্টেপ করে সামনে আগানো মানে জারণ। মানে আমরা নর্মালি কথা বলার সময় আগে জারণ বলি, তারপরে বিজারণ বলি না, সবসময় মনে রাখবি আগে জারণ। তাহলে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, ঠিক আছে? স্টেপগুলো হচ্ছে এরকম, সামনের দিকে যাচ্ছে। এবার যদি আমরা পেছনে আসি তাহলে কি হবে বলেন তো? পেছনের দিকে যদি যাই আমরা তো খুব লক্ষ্মী পিছনে চলে আসতেছি। দাঁড়াও, এটাকে সুন্দর করে আঁকিনি। এই যে কোনো কিছু, জার্মান হাইড্রোজেন। হ্যাঁ, জার্মান হাইড্রোজেন। তুই মাইকটা আরেকটু কোলের কাছে নিয়ে আয় বাবা, তোর কথা তো আমি একদম শুনি না। গরু কোথাকার, গান্ডু নাতি, মানে ঘাস খায় রেগুলার, দৈনিক। আমি তো আসলে হেডফোন ইউজ করছি। হ্যাঁ, হেডফোনটা একটু দূরে সরানো যায় না? গেমিং হেডফোন নাকি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, গেমিং হেডফোনে তো সব কিছু করা যায়। তুই কি মনে করছ আমি গেম খেলি না বলে আমি জানি না? আমি সব জানি। আমি জীবনে জানোস কত ফোলাভাইনের বাসায় যে ফিডাইছি গেম খেলার কারণে। গার্ডিয়ানটা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, একটু আসো তো। ভাইয়া গেম খেলি না, কিন্তু হেডফোনটা কি? আমি তো জানি তোমরা কি যে লক্ষ্মী বাচ্চা কাচ্চা, কুটো কুটো গালের মাংস এরকম টানে তুলি থাপড়ায় মারি ফেলবে ছাগলের নাতি। দেখ, ঘটনা হচ্ছে এই ঘটনা ঘটবে। এখন বন্ধুরা চলো আমরা আরেকটু অন্যভাবে একটু লিখি, তাহলে বিক্রিয়াগুলোকে আরেকটু ভালো করে বুঝবো আর কি, মুখস্থ করতে সহজ হবে। অ্যালকেনকে আমি যদি এভাবে লিখি, তোমাদের কি কারোর কোনো আপত্তি আছে? আর বন্ড এইচ নাই, কারোর এখানে কোনো সম্পত্তি নাই। সম্পত্তি মানে আপত্তি আর কি। ওকে, এইটাকে যদি আমি জারিত করি তখন কি হয় জানো? এই অক্সিজেনটা টুপুস করে লাভ দিয়ে মাঝখানে ঢুকে পড়ে। এই যে ওই যে আপা যেমন লাভ দিয়ে, মানে লাভ দিয়ে না, আপা যেমন টুপুস করে ঢুকে পড়ে না, এই জায়গাটা বরাবর এসে ঢুকে পড়ে। তাহলে বলেন তো আমাকে একটু কি তৈরি হবে? আর বন্ড বলেন ও এইচ। এটা কিছু না, এটা অ্যালকোহল। যারা চিনতেছ না আল্লাহর কসম, এটা অ্যালকোহল। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, এইবার বলো বন্ধু, এইটাকে তুমি আবার জানে কি করছো? আবার জারিত করছো। আবার যদি জারিত করো তখন কি হবে বন্ধু? এইখানে যেটা হবে আর CHO, অর্থাৎ অ্যালডিহাইড। কিটোনও হইতে পারে, আমরা বলতেছি না আপাতত, তোমরা ছোটো আছো তাই। এখন কথা হচ্ছে এইটাকে ব্যাখ্যা করতে পারবা যে এটা তো আপনি টুপুস করে আপাকে ঢুকায় দেখাই দিলেন, এইটাকে কিভাবে বলবেন? এটা কি বলতে পারবা?
আচ্ছা, এটা আমরা দেখবো না, এটা দেখবো না। বর্ণার কথা কিছুটা ঠিক, হ্যাঁ পুরোটাই ঠিক, বাট ওটা কীভাবে হয় প্রসেসটা না জানলে তো মুখস্থ থেকে গেল। এটা আমি দেখাবো একটু পরে। অর্থাৎ অ্যালকোহলের জারণ যেটা মনে রাখো, খাতায় কোনা একটু লিখে রাখো যে অ্যালকোহলের জারণটা বুঝি নাই, আরিফ ভাই বাউতাবাজি করছে, ধাপ্পাবাজি করছে, দেখায় নাই। এটা তো বুঝছস নাকি? এটা বুঝছস না? এটা না বুঝলে বল বাবা। এটা বুঝছি, তুই থাম। ওইটা আমি দেখাবো একটু পরে যে কীভাবে হয় অ্যালকোহলকে জারণ করলে কেন অ্যালডিহাইড হয়। কিটোনো হইতে পারে এটা তোমরাই বলতে পারবে একটু পরে। আচ্ছা এবার আসো, আরে বাবুরে ওইটা তো মুখস্থ করতেছিস, পানি অপসারণ হয়, ওইটা মুখস্থই করবি না। তোরে আমি একটা প্রসেস দেখাবো, ওটাতে আরও সুন্দর হবে। দেখেন এরপরে এই অক্সিজেনটা যখন তুমি দিবা তখন এখানে কী হবে বলো তো, আবার আপার টুপুস করে ঢুকে পড়বে এই জায়গায়। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমাদের কেমন আসে? এটা তখন আসে হচ্ছে RCOOH। বোঝো নাই বন্ধু? ধন্যবাদ। তাহলে দেখো এইখানেও কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জামটা বেসিক্যালি এইটুকু জায়গাতে যে এইটা কেমনে হয়েছে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আসে কেমনে, বা অ্যালডিহাইডকে বিজারিত করলে কি আসলে ওইখানে যায় কিনা আমরা দেখতেছি আর কি। আমাকে একটু শুধু একটা কথা বলেন, ইমানে বলবেন, সত্য কথা মিথ্যা কথা না। জারণ মানে কি ঢুকানো, কি অ্যাড করা? অক্সিজেনের অ্যাডিশন না? এটাকেই তো আমরা অক্সিডেশন বলি নাকি? ঠিক আছে তো সবার কাছে নাকি? জারণ মানে অক্সিজেন অ্যাড করব, আর বিজারণ মানে কি অ্যাড করব? হাইড্রোজেন। এবার কতগুলো কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। যে কোনো জায়গাতে হাইড্রোজেনের অ্যাডিশন শুনলে, অর্থাৎ বিজারণ করতে বললে মন খারাপ করবা না, ভয় পাবা না। হাইড্রোজেনকে যে কোনো জায়গায় লাগাই দেওয়া যায়, অ্যাড করা যায়। গ্যাঞ্জামটা বাধায় কে জানো? অক্সিজেন। অক্সিজেনকে চাইলেই যে কোনো জায়গায় অ্যাড করা যায় না। কেন যায় না? তার প্রধান কারণ হচ্ছে অক্সিজেন মারাত্মক তড়িৎ ঋণাত্মক একটা মৌল। বলেন তো আমাকে একটু, দুনিয়ার কত নম্বর তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন? মনে আছে আপনাদের? 2 নাম্বার। প্রথমটা ফ্লুরিন, তারপরটাই অক্সিজেন। সো অক্সিজেনকে তুমি লাগাইতে গেলে, অ্যাড করতে গেলে একটু সাবধানে করবা। যে কোনো জায়গায় দুরুম করে দেওয়া যায় না। এটা নিয়ে বহুত গ্যাঞ্জাম আছে। সো খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখো। এখন থেকে 2 বছর পরেও যদি কেউ আমার কাছে পড়ো, এইচএসসি অর্গানিক যখন পড়ানো হবে ইনশাল্লাহ, তখনও তুমি দেখবা যে এই কথাটা এখনও খাটে, যে অক্সিজেনের অ্যাডিশন সবসময় গ্যাঞ্জামের। এটা একটা ভয়ানক ব্যাপার, এটা বুদ্ধি খরচ করে করতে হয়। হাইড্রোজেনের অ্যাডিশন তুই খালি নিয়ে আয়, আরে নিয়ে আয়, এদিকে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। যে কোনো জায়গায় তুই চোখ বন্ধ করে অ্যাড করে দিবি, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু অক্সিজেনের অ্যাডিশন অর্থাৎ জারণটা সবসময় সেন্সিটিভ একটা ইস্যু। তাহলে এবার আমাদের এটা কি ওই সুন্দর করে লিখে দিচ্ছে, আর কিছু না আর কি, বইতে যেভাবে আছে ওটা কবে বলো। আপনি বইয়ে লিখছেন হ্যালোজেন মূলক বন্ড X, কিন্তু এখানে পাশে দেয়া আছে X নট ইকুয়াল S, এটা ফ্লুরিন। মানে বুঝাইছি যে কোনো হ্যালোজেন দিয়েই ওই বিক্রিয়া হবে, শুধুমাত্র ফ্লুরিনকে নেওয়া যাবে না। ওইখানে এক্স বলতে তো ফ্লুরিনও বুঝাইতে পারে, এক্স মানেই তো হ্যালোজেন, জানো তো হ্যালোজেনকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। এখন সেখানে সব হ্যালোজেন ওই বিক্রিয়া করবে, কিন্তু ফ্লুরিনটা করবে না, এই জন্য লেখছি নট ইকুয়াল টু এফ। বুঝছো? বুঝা না? আরে কেন কোন বিক্রিয়ার কথা বলতে চান তো তাই জানি না, তা কেমনে বলবো? ওইটা ওই প্রসঙ্গে বলিস বাবা। তুই কি এখন এখানে আসিস নাকি অন্য কোথাও আসিস? তাই এখানে থাকলে আবার ওই প্রশ্ন আসতেছে কেমন? তোরা ফোকাস করতে পারস না রে বেটা। নামাজ পড়তে দাঁড়াইলে হুজুর কিরাত পড়ে এক রাকাতের, তোরা করো সারাক কাহিনী, বলো ফোকাস নাই, মনোযোগ নাই। ওই প্রশ্ন তো করার জন্য পরে সময় দিব রে বাবা। দেখো এবার অ্যালকোহলের জারণ দেখতেছি, এই কথাটা এখানে বলার কোনো দরকার ছিল? ওটা কোন প্রসঙ্গের আমাকে একটু বলতো। কথা কয় না। আরে বাবা ওটা কোন প্রসঙ্গের, ওটা কোথায় লিখছি, কোন বিক্রিয়ায় লিখছি? হেস বলদ কোথাকার, এখন কি প্রসঙ্গ থেকে কোথায় চলে গেছে ভাবা যায়? মনোযোগ একেবারে এখানে নাই। তোদেরকে তো ক্লাসের আগে পরে সময় দিই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, তখন বলবি এইগুলো। ফোকাস কর বাবা, জীবনে ফোকাস করা শেখ। অ্যালকোহলের জারণ দেখেন, এই গ্যাঞ্জামটা বুঝছিস তো আমি কি দেখাচ্ছি এখন? এই যে এইটুকু অংশ দেখাচ্ছি যে অ্যালকোহলকে জারিত করলে যে আসলে অ্যালডিহাইড হয় কিনা সেটা দেখাচ্ছি। চলেন, কোনো একটা অ্যালকোহল নিলাম, CH3। অ্যালডিহাইড হইতে গেলে কয় কার্বন হওয়া লাগবে মিনিমাম বলেন তো? 2 কার্বন। কেন 1 কার্বনে অ্যালডিহাইড হয় না? HCHO হয়তো। ওইটা বোঝাটা একটু প্যারা হয় না? কে জানি বললো হয় না, হয়তো। হ্যাঁ, কিন্তু ওইটা বোঝাটা একটু প্যারা, বেশি ছোট যৌগ তো, একটু বড় দিয়ে দেখাচ্ছি প্রথমে, তারপরে আমি ওইদিকে যাচ্ছি। CH3 CH2, তারপরে কি আছে OH। OHটাকে মাথার উপরে এভাবে লিখলে কারো কোনো আপত্তি আছে?
বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি সমস্যা নাই। এইবার আসো, এই জিনিসটাকে একটু ভেঙে লিখি। না, এত কাহিনী দরকার নেই, ফালাই দিই। বন্ড হচ্ছে তোমার কাছে আছে OH। প্রথম কথা মুখস্থ করা শেখো আগে বিক্রিয়া, যে পারা লাগবে, বিক্রিয়া পারা লাগবে। এইটাকে যদি তোমাকে কখনো বলে যে কেউ জারিত করতেছে, তাহলে কি হবে? তুমি এক বাক্যে লিখে দিবা, কি বলো তো? কয় কার্বনের অ্যালকোহল ছিল এটা? কয় কার্বনের অ্যালকোহল? 2 কার্বনের। তাহলে তুমি এটা 2 কার্বনের অ্যালডিহাইড লিখে দিয়ে বাড়ি চলে আসবা। এই প্রথম কথা হচ্ছে এটা, শেষ। কেমন হয় জানি না ভাই, এটা মুখস্থ আছে, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়। এইবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। বুঝতে গেলে দেখো, আমি একটু ভেঙে চুরে লিখবো। CH3কে ওইভাবে রেখে দিলাম, বন্ড C। বিক্রিয়া যেন কোথায় হয় দেখেন, প্রত্যেকটা কথা আগের কথা কাজে লাগবে। বিক্রিয়া কোথায় হয় একটা যৌগের? কার্যকরী মূলকে। আচ্ছা, কার্যকারী না রে বাবা, কার্যকরী। তোরা আমার ছাত্র, একদম মানে কথায় জ্ঞানে অনন্য হবি, যে তোর সাথে কেউ পারে না। তোরা কইস কার্যকারী, কি বিপদ। আচ্ছা, এই যে ওইটাকে আমি ভেঙে লিখলাম, CH2 ছিল, এই যে CH2OH। এবার দেখ ভাই, তুই কি করতেছিস এখানে? জারণ করতেছিস। তো জারণ করার মানে কি ঢুকানো জানো? বলেন। অক্সিজেন ঢুকানো। তুই কি এই যৌগের মধ্যে কোথাও অক্সিজেন বা যে কোনো কিছু ঢুকায় দেখাইতে পারবি যে ভাই অ্যাড করা যাচ্ছে এখানে? যাবে? যাবে না। তাহলে কি করা যায়? আপা ভারতে বসে ফোন করে বলছে, ওই মোকলেশ, এলাকায় আওয়ামী লীগ ঢুকা। তুই হাতে কয়টা আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন বাসায় বাসায় যায়, দেখলি কোনো বাসায় ফাঁকা নাই, ঢুকাইতে পারতেছিস না, যে অ্যাড করার সুযোগ নাই। তখন আপনার কি করতে হবে বলেন তো? আওয়ামী লীগের যে অপোজিট যে গ্রুপ, সেইটাকে কিছুটা সাইজ করে দিলেই কি এলাকায় আওয়ামী লীগ বেড়ে যাবে না? বোঝা না? এই কাজটাই করবো আমরা, কিচ্ছু না। তাহলে অক্সিজেনের অপোজিট ক্যারেক্টারের জিনিস কি আমাকে একটু বলেন? হাইড্রোজেন। জাস্ট কিছু হাইড্রোজেন রিমুভ করে দাও। অক্সিজেনের অ্যাডিশন যেমন জারণ, হাইড্রোজেনের অপসারণও তো জারণ। তাহলে এখন বলো তো, কোন হাইড্রোজেন অপসারণ করবা? এই চিপার মধ্যে লুকায় থাকা হাইড্রোজেন, নাকি এই হাইড্রোজেন, এইটা, নাকি কার্যকরী মূলকের হাইড্রোজেন? কোনটা? নিয়মটা হচ্ছে হেড অফিসের হাইড্রোজেনটা সরাইতে হবে। ওই চিপাতে চাপাতে হাইড্রোজেন সরাই দিতেছে, ওতে কোনো লাভ নাই, ঠিক আছে? সো তাহলে এখন দেখো, এই হেড অফিসের হাইড্রোজেন মানে হচ্ছে বেসিক্যালি এই যে এইটা। এখন দেখ ভাই, এই হাইড্রোজেনকে আমি সরাই দিলাম, এই যে ধরলাম সরাই দিছি। তোদের কি মনে আছে এটা কি বিক্রিয়া হচ্ছে? এটা কি বিক্রিয়া হচ্ছে? অপসারণ। অপসারণের ক্ষেত্রে একটা কথা বারবার বলছিলাম, অপসারণ কখনো এক জায়গায় হয় না। পাই গেছি রে মামা, পাই গেছি। এই হাইড্রোজেনটা অপসারিত হইছে কার কাছ থেকে বলেন তো? অক্সিজেনের কাছ থেকে। অক্সিজেনের ঠিক পাশের যে পরমাণু, এই যে এই অক্সিজেনের কাছ থেকে হাইড্রোজেনটা চলে গেছে, অক্সিজেনের ঠিক পাশের পরমাণুকে কার্বন না? কার্বনের কাছ থেকেও কিছু একটা যাওয়া লাগবে। এখন বলেন, কার্বনের কাছ থেকে আসেটা কি? 2টা হাইড্রোজেন আর একটা মিথাইল মূলক। যাবেটা কি? এই কার্বনের কাছ থেকে যাবেটা কি? তাহলে তোমরা কেন বুঝো না? আমি এটা বুঝি না যে এইখান থেকে বেসিক্যালি এই কার্যকরী মূলকের হাইড্রোজেনটা তো যাবেই, সাথে এই হাইড্রোজেনটাকে নিয়ে সে একবারে বের হয়ে যাবে। আপনারা কি বুঝছেন আমার কথা? দ্যাটস হোয়াট ই কল জারণ ঘটতেছে। তাহলে এটার প্রোডাক্টে আমরা কি পাচ্ছি দেখেন। এটার প্রোডাক্টে আমরা পাবো কি? প্রথমে পাইলাম CH3, থাকলো বন্ড C। এরপরে বলতো এই হাতটা ফাঁকা হয়েছে, দেখতে পাচ্ছিস? এই যে এই হাতটা ফাঁকা হয়েছে আর এই হাতটা ফাঁকা হয়েছে, এই দুইটা হাত নিজেদের মধ্যে ঘুরে একটা কি তৈরি করবে বলেন তো? ডাবল বন্ড। আর ওই নিচের হাইড্রোজেনটাকে ডান পাশে লিখতেছি। দেখেন তো এটারে আমরা কি বলি? অ্যালডিহাইড। দ্যাটস ইট। কেউ বোঝো নাই যে অ্যালকোহল থেকে কেমনে অ্যালডিহাইড হয়? এমনে হয়। এখন কথা হচ্ছে, বর্ণা একটা কথা বলতেছিল যে ফানি দে রে বাবা, ইফতারির টাইম হয়ে গেছে, ফানি দে, ফানি খাই। এরে গরু, তুই যে বলতেছো যে হাইড্রোজেন দুইটাকে নিয়ে গেছোস, হাইড্রোজেন দুইটাকে কি যায় এখান থেকে বললেই হয় উঠ 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 এখান থেকে উঠ? এটা তো আর ওঠে না। এই অক্সিজেন দিয়ে মূলত আমরা ওই হাইড্রোজেন দুইটাকে লোভ দিই, বোঝো না? এই হাইড্রোজেন দুইটাকে এটার সাথে মিশা আমরা এখানে কি তৈরি করি জানো? পানি তৈরি করি। বুঝেছ? দ্যাটস দ্য টেকনিক। আচ্ছা, এই রে বলদ, এটা কোন এলাকা থেকে আসছে বলদটা? এই 1 কার্বন অ্যালডিহাইড সম্ভব না? মিথানল।
বন্ডে তো আমরা জানি অ্যালকাইল মূলক হয়। আরে না রে বাবা, ওইটাই তো ভুল, আমাদের বইয়ের ওইটাই তো ভুল। আমাকে একটু ক্লাস শেষে ইন্টারের আমি যে বইটা লিখছি ওইটার স্ক্রিনশট নিস, বা ওই যে ক্লাস আমি যেটা কয়েকদিন আগে নিছি ওইখানে আমি বারবার বলছি যে এই যে হাত ফাঁকা রাখার মানেই যে আর থাকে তা না, এটা সবসময় না। হ্যাঁ, এইখানে ওই কিছু কিছু যোগের ক্ষেত্রে হাইড্রোজেনও থাকতে পারে। সো ওই যে মুখস্থ কথাটা শিখছিলা যে ধরো অ্যালডিহাইডের কার্যকরীমূলক বন্ড সিএইচও, কিটোনের হচ্ছে বন্ড সিও বন্ড। এই কিটোনের যে হাত দুইটা ফাঁকা, এই দুই পাশে যেমন আর থাকাটা বাধ্যতামূলক, কিন্তু অ্যালডিহাইডের এই পাশে আর না থেকে এখানে হাইড্রোজেনও থাকতে পারে। সো আমার বইতে এইভাবে লেখা R//H। এই একই ঘটনা তুমি এস্টারে পাবা। এস্টারের কার্যকরীমূলক তোমরা কি শিখছো? বন্ড COO শিখছো না? সো এস্টারের ক্ষেত্রে এই যে পিছনের যে সাইডটা, এই সাইডে তোমার এইচও থাকতে পারে, H/R, কিন্তু ওই পাশে আর থাকাটা বাধ্যতামূলক। বুঝছস কি বাবা? না। আচ্ছা এবার দেখেন, আমি যদি মিথানলকে এই কাণ্ড করতাম তাইলে কি হইতো, আমরা একটু এটা দেখে আসি। মিথানল বল, আগে মুখস্থ বিক্রিয়া বল, এত লজিক টজিক জানি না। মিথানলকে যদি তোকে জারিত করতে বলে তাহলে কি তৈরি করবি এখানে? মিথানল, এক কার্বনের অ্যালকোহল, এক কার্বনের অ্যালডিহাইড লিখে দিয়ে চলে আসবো। বুঝতে পারছো কি আমার কথা? মানে বিক্রিয়া আগে পারা শেখো, বোঝার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রাস্ট মি পারা, যে ভাই আমি পারি, পরীক্ষা আমি সামলে আসতে পারবো। এবার আসো তোমার আমি বুঝাই। CH3OH কে কেমনে লিখবা? কার্বনের সাথে কি ছিল? 3টা হাইড্রোজেন ছিল, তাহলে 3 পাশে 3টা দিলাম হাইড্রোজেন, আর চান্দির উপরে ছিল O, তার সাথে ছিল আবার H। তারপরে সেই পুরাতন কথা, জারণ মানে কি? অক্সিজেন ঢুকানো। এই যৌগে তুই অক্সিজেন কিচ্ছু ঢুকাইতে পারবি না, কোনোদিন সম্ভব না। তাহলে কি করতে হবে? অক্সিজেনের অপোজিট জিনিসকে ফেলে দিতে হবে। অক্সিজেনের অপোজিট জিনিস কোনটা? হাইড্রোজেন। সো হাইড্রোজেন কোনটাকে ফেলবো? কার্যকরী মূলকের হাইড্রোজেনকে ফেলবো। কার্যকরী মূলকের হাইড্রোজেন তো এটা, কিন্তু এ তো একা অপসারিত হবে না, ওর যে পাশের পরমাণুটা ছিল, অক্সিজেনের পাশের পরমাণু হাইড্রোজেন, তার কাছ থেকেও কিছু একটা নিয়ে যাবে। এই হাইড্রোজেনটা যদি নিয়ে যায় তাহলে দেখেন তো কি থাকে? H বন্ড থাকে C, মাথার উপরে এখানে কি হয়ে যাচ্ছে বলুন তো? ডাবল বন্ড O, আর এই নিচের হাইড্রোজেনটাকে ডান পাশে লিখতেছি H প্লাস, কি তৈরি হয়েছে বলুন তো? এখানে পানি। এই যে এই দুইজন ওর সাথে মিলে এই যে পানি তৈরি করছে, এই যে এই দুইটা অক্সিজেনের সাথে মিলে এই যে পানি তৈরি করছে। বুঝতে পারছিস কি? আচ্ছা এবার আরও একটা দেখাই আপনাদেরকে, একটু জটিল টাইপের, ওটা পরীক্ষায় একেবারেই লাগবে না, জাস্ট একটু শুনে রাখো আর কি, যেহেতু তোমরা অ্যাডভান্সড লার্নার্স। অ্যাডভান্স বাবারে বাবা। সেটা হচ্ছে, তোমাকে যদি আমি একটা এইরকম অ্যালকোহল দিতাম, ও কে জানি বললো যে তাহলে ভাই মিথানলকে যদি আমি জারিত করি, মিথানলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো, আর ইথানলকে জারিত করলে আমি কিটোন পাবো। সেটা কি সঠিক না ভুল? ভুল। তাহলে কখন তুমি কিটোন পাবা সেটা এখন দেখো, মনোযোগ দিয়ে দেখো। ধরো এইটা ছিল আমার কাছে CH3CH, নিচে হচ্ছে OH, এইখানে হচ্ছে CH3। এইটাকে একটা অ্যালকোহল নাকি না বলেন? বলতে পারে না। এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে যদি আমি জারিত করে আসি, চলো তো দেখি কি হয়। এর গাঠনিক সংকেতটাকে ভেঙে চুরে লিখতেছি, এখানে O বন্ড H লিখলাম। এই CH3টাকে আমি একটু নিচে লিখতেছি, আমার সুবিধা হবে তাই। CH3টাকে নিচে লিখলাম এই যে এইখানে, আর এই পাশে কি ছিল? আমাদের হাইড্রোজেন ছিল। দেখো তো আমি ঠিকঠাক লিখতে পারছি কিনা আগের যৌগটাই, জাস্ট আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি। বুঝতে পারছেন আপনারা? যৌগ ঠিক আছে তো? বুঝিস? ওকে, এবার আমি একটু কপি টপি করে নিয়ে আসি, এত গ্যাঞ্জাম ভালো লাগে না। এই যে এইটাকে আমাদের কি করতে হবে? জারিত করতে হবে। চলো, জারিত করতে গেলে আবার সেই পুরাতন কথা, তোমার অক্সিজেন ঢুকাইতে হবে। অক্সিজেন ঢুকানোর জায়গা নাই, না থাকলে কি করি আমরা? হাইড্রোজেন ফেলে দেই। কোত্থেকে হাইড্রোজেন ফেলবো? কার্যকরী মূলকের হাইড্রোজেন ফেলে দাও। কার্যকরী মূলকের হাইড্রোজেন মানে এইটাকে ফালাও, আর ওই অক্সিজেনের পাশের যে পরমাণু তার কাছ থেকে আরেকটা হাইড্রোজেনকে ফালাও, এই দুটাকে ফালাই দাও। ফালাই দিলে দেখেন তো কি থাকে? CH3 বন্ড C, মাথার উপরে কি থাকবে বলেন তো এবার? ডাবল বন্ড O। এই CH3টাকে ডানে তুলে নিয়ে এসে দেখো তো এটা কি বন্ধু? রাইট। সো এখন ঘটনা হচ্ছে যে তুই যত লম্বা শিকলের, দেখেন এটা মিথানল, ছোট্ট একটা শিকলের অ্যালকোহল, এইটা আরেকটু লম্বা শিকলের অ্যালকোহল, তুমি যতই লম্বা করো না কেন শিকল, অলওয়েজ অ্যালডিহাইডই তৈরি হবে। কিটোন কখন তৈরি হবে বলেন তো? বুঝে বলেন, কিটোন কখন তৈরি হচ্ছে? যখন মাঝের দিকে কার্বনের সাথে মাঝখানে কোনো জায়গা থেকে অ্যালকোহলের কার্যকরী মূলকটা ঝুলে থাকে, তাকে বলে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এখন শোনো, এটাকে কি
হ্যাঁ, এটা হচ্ছে প্রোপ টু অল। প্রোপানল টু বললে তো তোমার মনে হবে যে তুমি আমার ব্যাচমেট, আমার আমলের শিক্ষার্থী। এই আমলের শিক্ষার্থীরা বলে প্রোপ টু অল। সো এইগুলাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এই ডিগ্রি মিগ্রিতে এখন যায়ও না। আর এই যে লম্বা লম্বা যে অ্যালকোহল, মানে সরল শিকলের যে অ্যালকোহল, এগুলোকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এটাও 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও 1 ডিগ্রি অ্যালকোহল। আমার কথা কি বোঝাছো? সো ইন্টারে উঠে দেখবা যে এই যে বেসিক রিডক্স ট্রান্সফরমেশন যেটা, এই যে এইটা লেখার সময় আমি অনেক জটিল করে লিখি। কেন? এই অ্যালকোহল হইলেই যে তার জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যাবে তা না। 1 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালডিহাইড হয়, 2 ডিগ্রি অ্যালকোহল হলে হচ্ছে কিটোন হয়, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা যায় না, কিন্তু তোমাদের বইতে লেখা আছে জারিত করা যাবে। এই টাইপের আর কি হাবিজুবি অনেক কাহিনী আছে আর কি। আমার কথা কি বুঝছিস বাবা? বোঝা না? ধন্যবাদ, খুব ধন্যবাদ। এইবার আসো তাহলে আমরা অ্যালকোহলের এতক্ষণ জারণ দেখলাম। অ্যালকোহলের জারণের ফলে কি তৈরি হয়েছিল আমাদের কাছে? অ্যালডিহাইড তৈরি হয়েছিল। জটিল টাইপের অ্যালকোহল হইলে, মানে 2 ডিগ্রি অ্যালকোহল হইলে তখন আমরা কিটোন পাচ্ছিলাম। এইবার আমরা কি দেখবো বলুন তো? অ্যালডিহাইডের বিজারণ দেখা লাগবে আর কি। ওকে, সো তাইলে এবার অ্যালডিহাইড নেই একটা, CH3। কোনটা কঠিন বলছিলাম, জারণ নাকি বিজারণ বলেন? জারণ। জারণ। আচ্ছা, জারণ তো গ্যাঞ্জামের কাজটা করিয়ে ফেলাইছি। তাহলে ধরো তোমার কাছে দিছে এটা দিয়ে বলছে এটাকে কি করো, এইটাকে তুমি বিজারণ করো। বলো আমাকে কি লিখবা, মুখস্থ বিক্রিয়া আগে বলো। অ্যালডিহাইডকে বিজারিত করলে কি হওয়ার কথা? অ্যালকোহল। অ্যালকোহল। কি অ্যালকোহল লিখবো? 2 কার্বনের অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যালকোহল লিখে বাড়ি ছিল যদি CH3 CH2OH। এ বাবা, বুঝছিস আমার কথা? বোঝার আগেও লিখতে পারাটা জরুরি, ঠিক আছে? অনেকে আছে অনেক কিছু বোঝে বাট লিখতে পারে না, লাভটা কি আমার? ওকে, এখন ঘটনা হচ্ছে এটা গেল। এবার আমরা একটু ভেঙে চুরে বোঝার চেষ্টা করি যে কাহিনীটা কি। এই কাহিনী বুঝতে আমারে লাগে, এই বলতে কি করব? জাস্ট গাঠনিক সংকেতে ভেঙে লিখলেই তো বোঝা যাচ্ছে। বলেন এবার এটারে কি করব? বলো বলো বলো। ডাবল বন্ড থেকে এইট যোগ করব। জাস্ট ডাবল বন্ডটা পাকে দিলে CH3 বন্ড C মাথার উপরে অক্সিজেন তো ছিল। ডাবল বন্ডটা যখন ব্রেক করবে তখন কার্বনের একটা, বুঝছেন তো, কার্বনের একটা হাত তৈরি হবে, অক্সিজেনের একটা হাত তৈরি হবে না? বুঝা না? বুঝছস? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে অক্সিজেনের যে হাতটা তৈরি হলো, আর কার্বনের এক হাতে তো আগে থেকে হাইড্রোজেন ছিল, ওটাকে আমি নিচে লিখলাম। কার্বনের যে নতুন হাতটা তৈরি হবে, যে দুইজনের 2টা হাত তৈরি হয়েছে, 2 হাতে কি ধরা দিব বলেন? 2টা হারিকেন ধরা দিব। এই যে নেই বাবা, এইটাকে আমরা সুন্দর করে কিভাবে লিখি বলেন তো? এইটাকেই আমরা সুন্দর করে লিখি হইতেছে CH3 বন্ড C এর সাথে কি ছিল? 2টা হাইড্রোজেন। সো CH3 বন্ড CH2, সাথে আবার ছিল OH, এই যে বন্ড OH। দ্যাটস ইট, ওইটি। বোঝাছ বন্ধুরা? শেষ। মানে বিজারণের মতো ছাগল জিনিস দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এই অর্গানিক ইন্টারে উঠে পড়ার সময় দেখবো যে হাউ তাস করছে, ভাই বিজারণ বিক্রিয়াগুলো পারি না। হ্যাঁ রে, বলো তুই কি মানুষ আদো না গরু? বিজারণ না পারার কি আছে? জারণে বহুত গ্যাঞ্জাম আছে। জারণ ভাই ক্যাচাইল্লা জিনিস। মানে কিছু জায়গা আছে আমি নিজে মাঝে মধ্যে কনফিউজড হয়েছি যে এটা কি হবে আসলে। তোমার ন্যাট চলে গেছিল, রেকর্ড দেখবা। ন্যাট না, তুই ভুল উচ্চারণ করবি তো আমার কাছে কিছু পাবি না। এটা বদলাইতে হবে। এই বয়সে যদি না বদলাস জীবনে বদলাইতে পারবি না। তুই বোঝ, তুই একজন বিশাল বড় কর্মকর্তা হয়েছিস, বাংলাদেশ ব্যাংকের এডি না, তুই একেবারে মহাপরিচালক। কথার মধ্যে কয় কি, ন্যাট চলে গেলে আমাদের ব্যাংকের লেনদেন কে হবে, আমাদের গ্রাহকরা কি করবে? মানুষ তো আমারে গালি দিবে, তোর ছাত্র না এটা। আমি চিনি না রে বলদ, ন্যাট চলে গেছে। এটা রেকর্ড থেকে দেখে নিস, খুবই সহজ জিনিস, বিজারণ দেখানোর কিছু নাই। ওকে, এবার আমাকে বলেন। একটা কোশ্চেন ছিল, বলো। এই আমি ডান পাশে অ্যালডিহাইড বন্ডে লিখছে সি, উপরে ডাবল বন্ড, পাশে এইচ, দুই পাশে আছে সি, দুই পাশে এইচ, নিচে এইচ, নিচে আবার এইচটা কি হইল? এইখানে 3টা হাইড্রোজেন, ঠিক আছে? এই যে 3টা হাইড্রোজেন, ওকে। কার্বন একটা, 2টা, এই যে কার্বন একটা, কার্বন 2টা, অক্সিজেন একটা, এই যে অক্সিজেন একটা, এই স্টার মার্ক দেওয়া হাইড্রোজেন, এই যে স্টার মার্ক দেওয়া হাইড্রোজেন। এই বিজারণের কারণে যে হাইড্রোজেন ঢুকতেছে ওটারে কি দিব?
এটা একটা ত্রিভুজ চিহ্ন দেই, এই যে একটা ত্রিভুজ চিহ্ন, এই যে একটা ত্রিভুজ চিহ্ন, এই যে দুইটা হাইড্রোজেন লাগছে আর কি এখানে আমাদের, বোঝা নাই কিছু? এখন বুঝছি দুইটা লেখা ছিল। ওরে আল্লাহ, এখানে দুইটা আমি কেন লিখবো, এটা লেখার নিয়ম না তো, জাস্ট বিজারণ হয়েছে এইটুকু লিখবো আর কি, বিজারণের ফলে যতগুলো দরকার সেগুলো আমরা দিব আর কি এখানে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলেন, হইল। তাহলে আমরা এগুলো শিখে গেলাম। আচ্ছা, তো তোদের তো তাহলে অ্যালডিহাইডের বিজারণ দেখাইলাম, তাহলে দেখি আর একটা জিনিস দেখাই, বলতো সিমিলার বিজারণ কার হবে? কিটোনের 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 বিজারণও একই হবে। কিটোনের বিজারণ কেমনে করব? ধরো CH3CO, তারপরে এখানে আবার কি আছে, CH3, কিটোন। সো কিটোনকে বিজারিত করলে কি হবে একবারে বলে দেন আমাকে একটু, বলেন তো, বলতে পারবেন? অ্যালডিহাইড। আরে কোন অ্যালডিহাইড বল না। আর কিটোনকে বিজারিত করলে কেন অ্যালডিহাইড হবে? অ্যালকোহল হওয়ার কথা তো। হ্যাঁ, সে অ্যালকোহলটার সংকেত কি হবে, কে বলতে পারবি মনে মনে করে? বন্ডে যুক্ত হবে। মাঝের কার্বনে হচ্ছে OH থাকবে, দেখেন এই যে কিটোন, ওইটাকে আমি ভেঙে লিখছি। এরপরে আমরা এটাকে কি করব, বিজারিত করতেছি। বিজারিত করতে গেলে কি ভাই, হাইড্রোজেন ঢুকাইতে হয়। তো প্রথমে তো CH3 থাকলো, বন্ড হচ্ছে C, এই ডাবল বন্ডটা যদি ভাঙে তাহলে মাথার উপরে কি হবে বলেন তো, OH, ঠিক আছে? আর এই কার্বনের সাথে কি আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে না, বোঝো না? বন্ড হচ্ছে CH3। এই সবাই বুঝতে পারছিস ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এইটাকে আমরা বা দিয়ে লিখি হচ্ছে CH3 বন্ড CH, মাথার উপরে OH, বন্ড হচ্ছে CH3। এখন এটা ম্যাজিক দেখবেন আপনারা, নীল বাক্স করা এই যৌগটা একটু মুখস্থ করেন তো, মুখস্থ হয়েছে? হয়েছে তো? CH3 CH, মাথার উপরে OH, ডান পাশে আবার CH3। এই নীল বাক্স দেখেন তো একই কিনা, CH3 CH OH, এই CH3, এই যে এইটাই। এইটাকে জারিত করলে কি হয়েছিল দেখেন তো, কিটোন। কিটোনটা কেমন কিটোন মনে আছে? প্রোপানন, মুখস্থ হয়েছে? পিঙ্ক বক্স কিটোন, প্রোপানন। এই যে দেখেন, এটা পাচ্ছি কোত্থেকে আমরা, এইখান থেকে পাচ্ছি, পিঙ্ক বক্স, প্রোপানন, এক্স্যাক্ট প্রোপানন। এই গতকালকে বলছিলাম প্রোপাননের আরেক নাম কি বল? অ্যাসিটন। সো বিক্রিয়াগুলো পারফেক্টলি উভমুখী, মানে তুমি যে যে অ্যালকোহলটাকে জারিত করে তুমি কিটোন পাইছিলা, ওই কিটোনটাকেই বিজারিত করে তুমি এক্স্যাক্ট ওই অ্যালকোহলে ফেরত আসছো। ব্যাপারটা খুবই মজার, বুঝছেন আপনারা? ওকে, বুঝলাম, চলেন। এইটা কি অ্যালকোহল, এই যে যোগে OH থাকবে তাকে অ্যালকোহল বলে। তবে একটা মজার ব্যাপার আছে এখানে, ধরো বেনজিনের সাথে তোমার OH আছে, তাহলে এটাকেও কি অ্যালকোহল বলা উচিত? নো, এইটাকে অ্যালকোহল বলে না, এইটাকে একটা স্পেশাল ক্যাটাগরি বলে, এইটাকে বলা হচ্ছে ফেনল। যেটাকে বলে ফেনল, অ্যাকচুয়ালি এটার ইংরেজি বানানটা হচ্ছে ফিনল, PHENOL। সো উচ্চারণটা ওইরকমই হওয়া উচিত, আমাদের দেশে বইতে লেখে ফেনল, ফেনল না, উচ্চারণটা ফিনল। ওকে, সো ফিনল কিন্তু অ্যালকোহল গোত্রের মধ্যে পড়ে না, কারণ এর ক্যারেক্টারিস্টিক্স অনেক বেশি আলাদা। আর এর আলাদা হওয়ারও একটা কারণ, জাস্ট হালকা করে একটু শুনে রাখো, শুনেই ভুলে যেও, মানে ভুলে যাও আসলে, এটা মনে রাখার দরকার নেই। এই যে অ্যালকাইল মূলক যেগুলা, অ্যালকাইল মূলকের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা ইলেকট্রন বিকর্ষী টাইপের গ্রুপ হয়, আর একজনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আর এই অ্যারাইল মূলক যেটা, মানে এই যে বেনজিনের যে মূলকটা, এটা হচ্ছে মূলত ইলেকট্রন আকর্ষী টাইপের গ্রুপ হয়, এরা টানতে থাকে আর ওরা হচ্ছে ঠেলতে থাকে। সো এই দুইটা যৌগের সাথেই OH থাকলেও ক্যারেক্টারিস্টিক্স অনেক আলাদা, বুঝো না? বোঝা লাগবে না, এগুলো ভুলে যাও, মানে এগুলো মনে রাখার দরকার নেই আর কি, এগুলো বড়দের কথাবার্তা। ওকে, এইটা গেল। তারপরে তোমাদের কিছু পরিচিত অ্যালকোহল চেনা উচিত, মানে খুবই সচরাচর কাজে লাগে, ইন্টারভিউতে তো লাগবেই, বাট ছোটোবেলাতেই চেনা উচিত। আমাকে একটু বলো তো এই যৌগটা চিনো কি না? CH2OH, CHOH, CH2OH, এই যৌগটার নাম কি? এইটাকে বলে গ্লিসারল, যাকে আমরা সাধারণভাবে বলে থাকি গ্লিসারিন। এটা জানতে হবে, এটা হচ্ছে তোমার গ্লিসারিন, GLYCERIN, গ্লিসারিন। সো এটা আমরা শীতকালে ওই আমাদের শরীর থেকে আর্দ্রতা চলে যায়, এই জন্য আমরা এটা দেই। এরকম আরও কতগুলো যৌগ আছে, যাই হোক এই টাইপের অ্যালকোহল যেগুলো, এটা তো অ্যালকোহল ডেফিনেটলি নাকি, এই টাইপের যে অ্যালকোহল এইগুলাকে একটা নামে ডাকে, এগুলাকে বলা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল।
পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক কেন বলতেছে বুঝছেন তো আপনারা? হাইড্রক্সিল মূলক কতগুলা একাধিক আছে, এই জন্য বলে পলিহাইড্রিক অ্যালকোহল। খুবই পরিচিত একটা পলিহাইড্রিক অ্যালকোহল বলেন তো আপনারা যেটা প্রথম শিখছেন জীবনে বইতে আছে পলিহাইড্রিক অ্যালকোহল। হইতে পারে না, ইথিলিন গ্লাইকল, গতকালকেও আমরা লিখছিলাম। হ্যাঁ ওকে। সো চলো, এটা কি? এ শ্রেণীর প্রথম থেকে সদস্যগুলো বর্ণহীন তরল পদার্থ এবং পানিতে সকল অনুপাতে মিশ্রিত হয়। পানিতে মিশাইলে মেশে, না মিশাইলে মিশলে না, যদি এরা পানিতে মিশতো তাহলে মানুষ অ্যালকোহল খাওয়ার সময় ওর মধ্যে বরফ দিয়ে খাইতো না, ঠিক আছে? আচ্ছা, তার মানে ঠান্ডা পানিতেও মেশে, বুঝো, তার মানে দ্রাব্যতা অনেক বেশি। অ্যালকোহলের প্রস্তুতি বিক্রিয়া দেখতে হবে। অ্যালকোহলকে বানাইতে পারবো আমরা দুইভাবে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, আর একটা হচ্ছে অ্যালকিন থেকে। এই যে তোমাদেরকে একটু আগে বলতেছিলাম, তোমাদের কি মনে পড়ে গতদিন আমরা অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধিত করে আমরা কি বানাইছিলাম বলুন তো? অ্যালকিন বানাইছিলাম না? 2 ধাপে দেখাইছিলাম আমি, যেটা তোমাদের বইতে লেখা 1 ধাপের বিক্রিয়া, মনে আছে? জি ভাইয়া। এখন দেখো উল্টা কাজ করতেছে। গতদিন বানাইছিলাম অ্যালকোহল থেকে অ্যালকিন, আজকে অ্যালকিন থেকে বানাবে হচ্ছে অ্যালকোহল। একই বিক্রিয়া জাস্ট উল্টা করে লিখে দিলেই শেষ। আচ্ছা, আরেকটা কি? অ্যালকাইল হ্যালাইড থেকে। খুবই সহজ, চলেন দেখে আসি। অ্যালকাইল হ্যালাইডকে কি করা লাগবে? জলীয় দ্রবণে ক্ষারের সাথে বিক্রিয়া দেওয়া লাগবে। তোমাদের কি মনে পড়ে? দেখো তো এরকম একটা বিক্রিয়া আমরা দেখছিলাম কিনা? RX প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? ROH প্লাস NaX। এখন বলেন এই বিক্রিয়াটা কোন মাধ্যমে যেন হয়? আরে গরু রে, অ্যাকুয়াস মিডিয়ামে। অ্যাকুয়াস বাবা, প্রতিস্থাপন লাগবে না আমাদের এখানে, এক্স এর জায়গায় কি ঢুকাইতে হবে? হাইড্রোক্সিল ঢুকাইতে হবে। সো ডেফিনেটলি অ্যাকুয়াস মিডিয়ামে বিক্রিয়া করতে হবে, বুঝেছেন আপনারা? আচ্ছা, সো এই বিক্রিয়া দেখাইতেছি না, মনে আছে আরএক্স এর সে বিশেষ বিক্রিয়া নাম দিছিলাম এটার। সো এই বিক্রিয়াটা দেখো বারবার ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কি না 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 না, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো তুমি সবল ক্ষার দিবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে আবার ঝামেলা আছে, মানে সবল ক্ষার আর কি। হ্যাঁ, আর অর্গানিকের ক্ষেত্রে ভাই বিশ্বাস করো, অর্গানিক জিনিসটা তো আসলে ওই যে কারণে জাবির ইবনে হাইয়ানকে মানুষ অপদস্থ করছিল, মানে জৈব রসায়ন ব্যাপারটা কি স্রষ্টার অনেক কাছের বিজ্ঞান না, বোঝো নাই? জীবন নিয়ে কথাবার্তা, এখানে তো তুমি যা ইচ্ছা তাই করতে পারলে তো হইতো, হয় না? এই আর কি, মানে কিছু স্পেসিফিক ব্যাপার আছে, এটাকে সিলেক্টিভিটি বলে, আবার রেজিও সিলেক্টিভিটি বলে একটা ব্যাপার আছে, যে এইটা দিলে হয় ওইটা দিলে কেন হয় না। যেমন তোদের একটা মজার ব্যাপার বলি, এটা শুনেই ভুলে যাবি, ঠিক আছে? আরএক্স এর সাথে আমাকে একটু বল, আমি যখন সোডিয়ামের বিক্রিয়া দিছিলাম ড্রাই ইথার মিডিয়ামে, আমাকে একটু মনে করে বলতো বাবা এখানে কি হয়েছিল? ডাবুলার ডাবুলার আচ্ছা, এখানে তৈরি হয়েছিল হচ্ছে আর বন্ডার। কিভাবে হয়েছিল বলেন তো আমাকে একটু? এই সোডিয়াম করে কি এক্সকে ভালোবাসে, সো সোডিয়াম এক্সকে টেনে নিয়ে চলে গেছিল, তাহলে আর এর হাত ফাঁকা হয়েছিল। এখন এরকম সোডিয়াম আমার কয়টা লাগছিল বলেন তো? তখন সোডিয়াম লাগছিল আমার 2টা, তো 2টা সোডিয়াম 2টা এক্সকে নিয়ে গেছিলো, তাহলে তৈরি হয়েছিল কি আর বন্ডার, তাই না? এবার বলতো আমি এখানে যদি সোডিয়াম না দিয়ে এখানে তোদেরকে আরেকটা জিনিস দিই, দাঁড়া, ম্যাগনেসিয়াম দিই, আমাকে একটু বলেন তো ম্যাগনেসিয়াম তাহলে এবার কয় পিস লাগার কথা? সোডিয়াম যেমন 2 পিস লাগছে, ম্যাগনেসিয়াম কয় পিস লাগবে? 1 পিসে কাজ হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের তৈরি হওয়ার কথা কি আমাকে একটু বলো তো? আর বন্ড আর প্লাস কী হবে? Mg(X2), ঠিক আছে না? বুঝো না? আচ্ছা, এইটা তোমার নর্মাল যৌক্তিক মন বলতেছে যে এটা হবে, বাস্তবে এটা হয় না। এইখানে যে যৌগটা তৈরি হয় তার সংকেতটা হচ্ছে এরকম, RMgX, এরকম একটা যৌগ তৈরি হয়। এটা কেন হয় উই স্টিল ডোন্ট নো, মানুষের কারো কাছে জানা নেই, জানলে তো আমি বিশাল বড় নোবেল প্রাইজ পাই বসতাম। এই যৌগটাকে বলে গ্রিগনার্ড বিকারক। এই যৌগ বানাইতে পারার কারণে এই যৌগ যে বেটা বানাইছে তারে ধরে নোবেল প্রাইজ দিছি আমি নিজে হাতে। কইছি বাবুরা তুই কি একটা বানাইছ, কলিজার টুকরা, তুই তো জানোস না রে, একেবারে তোর মুখের মাংস টাস করে থাপ্পড় দিব। জৈব যৌগ তোমার যুক্তির নিয়ম মানে না, সবসময় মানে না তা না, মানে বেশ কিছু জায়গায় মানে, কিছু জায়গায় তার একটা বিজ্ঞান আছে, বলা যাবে না যে জৈব যৌগ অযৌক্তিক, তা না।
ওই যুক্তির লেভেলে তুমি এখনও পৌঁছাইতে পারো নাই। সো এই জন্য হয় না সবসময়। যাই হোক, এবার আসো, অ্যালকোহল প্রস্তুত করবো এবার কোত্থেকে? তাহলে অ্যালকিন থেকে। কীভাবে করছে দেখেন তো, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন এত তাপমাত্রায় এত বায়ুচাপে জলীয় বাষ্পে সিম্পলি পানির সাথে বিক্রিয়া করে। মানে তোদের এখনও মনে পড়ছে কিনা জানি না, গতদিন আমরা কি দেখছিলাম, CH3 CH2 সাথে ছিল OH, এইটাকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে কী করছিলাম? নিরুদিত করছিলাম। নিরুদন করলে হয়েছে কি, এইখানকার হাইড্রোক্সিল আর এইখানকার একটা হাইড্রোজেন চলে গেছিলো, তাহলে ডাবল বন্ড তৈরি হয়েছিল। আর এখন ঠিক উল্টা কাজটা করতেছি। এখন করতেছি কি, আমার কাছে আছে হচ্ছে কি বলে অ্যালকিন, তাহলে কি লিখবো? CH2 ডাবল বন্ড হচ্ছে CH2, এইটাকে যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া দিব। তার মানে এর সাথে আবার পানি সংযোজন করতেছি আমরা। তাহলে H3PO4 থাকবে ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস আর 300 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 60 অ্যাটমসফিয়ার প্রেশার মনে হয়। হ্যাঁ, মনে থাকে না, এগুলো প্র্যাকটিস করতে হবে হাতে। আচ্ছা, এইটা করলেই যেটা হবে আমাদের ডাবল বন্ডটা ভেঙে যাবে, তাহলে তৈরি হবে কি CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে OH। শেষ। এখন আপনাদের একটা কঠিন বিক্রিয়া দেই, দেখি পারেন কিনা, বলেন আমাকে। যদি হয়তো CH3 বন্ড হচ্ছে CH ডাবল বন্ড হচ্ছে CH2, এইটার সাথে যদি আমি এই বিক্রিয়াটা দিতাম, বলেন দেখি কি হবে, বলেন। যে যৌগটা পাবো তার সংকেত কী হবে বলো? CHP bond CH bond OH এক সেকেন্ড বল আবার। CH3 বন্ড CH3 CH এর মাথার উপরে OH, তারপরে বন্ড CH3। আচ্ছা ওকে, এবার দেখ ভাই, এইখানে CH2 ছিল আমাদের প্রথমে, এখানে একটা হাত তৈরি হবে আর এইখানে একটা হাত তৈরি হবে। এখন আমাকে একটু বলেন, মাঝখানের কার্বনে কি যুক্ত হবে, এই জায়গাটাতে কি যুক্ত হবে আর এইখানে কি যুক্ত হবে বলেন। আপনারা কি বুঝতেছেন? দেয়ার আর টু পসিবিলিটিস, এখানে দুইটা পসিবিলিটি আছে, টের পাচ্ছ? জি ভাইয়া। বলেন এখন CH2 এর সাথে H যোগ হবে। কেন? বলছিলেন যে তেলের মাথায় তেল দেবে। যার কাছে হাইড্রোজেন বেশি থাকবে অলরেডি, তার কাছে আরো হাইড্রোজেন যা যুক্ত হবে, নিয়ম হচ্ছে এটা। তাহলে এখানে তৈরি হবে, এখানে যুক্ত হবে হচ্ছে H আর এখানে যুক্ত হবে হচ্ছে OH। এটাকে আমরা বাদ দিয়ে কি লিখবো? CH3 CH, নিচে একটা OH, ডান পাশে একটা CH2। কি তৈরি হয়েছে? এটা অ্যালকোহল। এখন আমাকে একটু বলো, এটা কেমন অ্যালকোহল যেন তৈরি হয়েছে, দেখি কার কার মনে আছে। একটু আগে বলছিলাম কি টাইপের অ্যালকোহল। মাশাআল্লাহ, এগুলোকে বলে 2 ডিগ্রি অ্যালকোহল। তোরা মানুষ রে ভাই, তোরা কি মানুষ? এই ফোলাটা এত বিরক্তিকর। এই বাবুরে, আমি গতদিন একবার বলে দিছি না, মানে প্রভাবকের কাজ যে কি, এটা যে কি নিগুড়ো একটা ব্যাপার। মানুষ বাইর করে এটা কেমনে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে করে বের করে, দেখি এটা দিলে হয় কিনা, ওইটা দিলে হয় কিনা। তারপরে যদি কাজ হয় তখন ব্যাখ্যা করতে বসে যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছিল। বুঝো না? বাবারে, বুঝিস না কেন? ধর নিকেল প্রভাবক কিভাবে কাজ করে, নিকেলের মতো সিম্পল একটা জিনিস, সেটার ব্যাখ্যাও কি তুই জানিস? কোনো কথা কয় না, দেখ চুপ করে বসে থাকে। আরে বাবা, জানিস কি না বল তো। না, তাইলে ওই সিম্পল জিনিস, মানে তুই যদি যোগ বিয়োগ কিভাবে কাজ করে এইটা না জানা একটা ছেলে এসে তোরে যখন জিজ্ঞাসা করবে ইন্টিগ্রেশন কেমনে কাজ করে, আরে বাপরে কি পাগলামি এটা। এটা তো জিজ্ঞাসা করারই কথা না, এটা তো বুঝো ভাই, মৌলিক জায়গায় হাত দাও। এই বড় বড় জিনিসপত্র এগুলো বুঝবা না আর কি। আমি নিজেই বুঝি না বেটা, তোরে কি বুঝাবো? আসল কথা, সত্যি কথা এটা আর কি। বাট আমি এটা জানি যে জানতে গেলে আগে ফসফরিক অ্যাসিড দিয়ে শুরু করলে হবে না, আগে যাইতে হবে তোমার ওই যে একেবারে গোড়ায়। খুবই সিম্পল বিক্রিয়া, যে ইথিনের সাথে আমি হাইড্রোজেন সংযোজন করতেছি, ওইখানে কেন আমার নিকেল কাজ করতেছে, অন্য কিছু না কেন। ও অন্তর্বর্তী যৌগ গঠন করে নাকি পৃষ্ঠতলে অধিশোষণ করে, এসব মেকানিজম ইন্টারে উঠে পাবা আর কি। হ্যাঁ, যে প্রভাবকের ক্রিয়া কৌশল কেমনে কাজ করে। ওকে, দেখো এবার তারপরে কি অ্যালকোহলের বিশেষ বিক্রিয়া। কি বিক্রিয়ার উদাহরণ দিছে? অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া। বইতে আপনাদের এটা নাই, আমি একটু এক্সট্রা শিখাতে চাচ্ছি। বলেন তো আমাকে একটু, কোনো একটা অ্যালকোহলের সাথে আমি যদি সোডিয়াম ধাতু ছেড়ে দিই, বলো তাহলে কি তৈরি হবে, কি মনে হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি? সোডিয়াম পুরো হাইড্রোক্সিলকে নিয়ে চলে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, আর একা একা বসে থাকবে এরকম, আমার কেউ নাই, আমার সাথে কেউ নাই, এরকম তৈরি হবে। দুইটা দিয়ে সমতা। এখানে আর বন্ড এনে হবে, দুটো এনে। না রে শোনা, দেখ এইখানে আর এসে, সরি সোডিয়াম এসে বেসিক্যালি হাইড্রোজেনটাকে বের করে দেয়।
হাইড্রোজেন এখানে যেয়ে বসে, তাহলে কি তৈরি হচ্ছে বলেন তো? RONA প্লাস কি তৈরি হবে বলেন? বলেন হাইড্রোজেন গ্যাস। এটা কইতে না পারলে তোকে ক্লাস এমনই শেষ করে দিতাম। এইটুকু বুঝোস না, তাহলে আর কি পড়ালেখা করতেছস? এটা তৈরি হবে আর কি। এখন সমতা করতে গেলে আমার এখানে একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা, আর দূরও অর্গানিক রিয়াকশনের সমতা লাগে না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যৌগটার নাম জানো, এটা একটা বিশেষ জরুরি যৌগ, এই জন্য একটু আগে থেকে শিখায় রাখতেছি। এই বিক্রিয়া তোমাদের 9, 10-এর জন্য লাগবে না। একটু বলো আমাকে এই যৌগটার নাম কি, কি মনে হয়? নামের শুরুতে সোডিয়াম থাকবে, বলে দিচ্ছি। সোডিয়াম পারে না, অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড নামটা কেন হয়েছে বুঝছেন? অ্যালকাইল সাথে আবার কি আছে? অক্সাইড। এই যে অ্যালকাইল সাথে অক্সাইড, এই জন্য বলে কি সোডিয়াম অ্যালকক্সাইড। মুখে বল বাবা, নামটা কি? সোডিয়াম অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড। এবার আমাকে একটু বলেন, একটা বিক্রিয়া করে দেখান। ধরেন আপনাকে দিলাম আমি ইথানল CH3CH2OH, এটার মধ্যে সোডিয়াম মারি দিছো। আমাকে একটু বলো তো বন্ধু, এখানে প্রোডাক্টে কি পাবো? সোডিয়াম ইথোক্সাইড। হ্যাঁ, সংকেত বল। CH3CH2ONA, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। তাহলে এটাকে লিখবো সোডিয়াম ইথক্সাইড। ইথক্সাইড, ঠিক আছে? একটু জেনে রাখো, কাজে লাগবে আর কি। কি জানি লিখছি, এটা বুঝিস? সোডিয়াম ইথক্সাইড। আচ্ছা, এবং এইখান থেকে যে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস ওড়ে, এটা দেখে আমরা অনেক কিছু বুঝি আর কি, যে এখানে অ্যালকোহল ছিল, হাইড্রোজেন গ্যাসটা উড়ে চলে যায়। চলেন এবার এটা কি, অ্যালডিহাইড নিয়ে কথাবার্তা। সো অ্যালডিহাইড কাকে বলবো? অ্যালডিহাইডের মূলক থাকলে তাকে আমরা অ্যালডিহাইড বলি। ওটার আরেকটা নাম কি বলছিলাম আপনাদের মনে আছে? ফরমাইল মূলক। এই যে ফরমাইল মূলক আমি লিখে দিছি, বন্ড CHO এটা। সো আমাকে একটু বলেন তো, HCHO এই যৌগটার নাম কি? মিথানল। এর আরও একটা নাম কি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। তোমরা কি টের পাও যে এরকম সিমিলার একটা অ্যাসিড আছে HCOOH, ওটার নাম কি বলে বলো তো? ফর্মিক অ্যাসিড। নামগুলো একই রকম দেখতে পাচ্ছ, ফর্মিক অ্যাসিড। আবার দেখেন খেয়াল করে, গতকালকে মনে হয় আপনাদেরকে শিখাইছিলাম CH3CHO, এটার নাম যেন কি বলে? CH3COOH, এইটাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটাকে বলা হচ্ছে অ্যাসিটালডিহাইড। সিমিলার জিনিস না? লক্ষ্য করছো? একই রকম জিনিসপত্র আছে কিন্তু। ওকে, আমাকে একটু বলতে হবে আপনাদের তাহলে, সেটা হচ্ছে বেনজিনের সান্দির উপরে ধরো বন্ড CHO আছে, বলো এটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে বেনজালডিহাইড। মজার ব্যাপার, বেনজিন সাথে অ্যালডিহাইড, এই জন্য বলে বেনজালডিহাইড। ওকে, অ্যালডিহাইড বানাবো কেমনে? অ্যালকাইন থেকে বানানো যাবে, আবার কি অ্যালকোহল থেকে। আমাকে একটু মনে করে বলো তো, অ্যালকাইন থেকে কিভাবে বানাবা? একটু আগে করছিলাম, মনে আছে আপনাদের? 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। ওই বিক্রিয়া তো আমি আর দেখাবো না, এই যে এটা একই বিক্রিয়া, সেম অ্যাজ বিফোর। সো এইসব জায়গায় কি করছি বুঝছো তো? এইখানে ধরো একটা স্টার মারছি 2, আবার উপরে ওই যে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণের ওইখানে একটা স্টার মারা আছে 2। তার মানে এই বিক্রিয়া দেখে তোমার ঘাবড়ানোর কিছু নেই, উপরে তুমি এই জিনিস শিখে আসছো অলরেডি। বুঝছেন বইটায় পড়তে হবে কেমনে? অশিক্ষিত দল। এটা কি অ্যালডিহাইড বানাবো কিভাবে? এটা তোমাদের বইতে নাই, এটা আমি লিখে দিছি। বলো অ্যালডিহাইড বানানো যাবে কিভাবে? অ্যালকোহল থেকে বানানো যাবে না? কি করতে হবে বলেন তো অ্যালকোহলকে?
জারণ করতে হবে। আমি তো আগে দেখাই দিছি সেম অ্যাজ বিফোর। কী দিয়ে করবা তাও বলে দিছি। এই পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ দিয়ে, তুমি চাইলে ওই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এটা কি বিশেষ একটা অ্যালডিহাইড, এটার কথা আমি কি বলবো, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড এর 40% জলীয় দ্রবণকে, মানে 40% তাহলে কি থাকবে আমাদের, 40% থাকবে হচ্ছে HCHO, আর 60% থাকবে কি বলেন তো, পানি। সিম্পলি এই বস্তুটার যে মিশ্রণ, এটাকে আমরা কি বলি জানো, ফরমালিন। এই মিশ্রণটাকেই বলে ফরমালিন। ফরমালিন, ফরমালিনের কাজ কি, এই যে তোমার নানা শ্বশুর দাদা শ্বশুরকে আমরা ল্যাবরেটরিতে সংরক্ষণ করে রেখে দিছি, স্টারফিশ, জেলিফিশ, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা এক্সপেরিমেন্ট দেখাই আর কি। তো এগুলোকে সংরক্ষণের জন্য কাজে লাগে। তবে ফরমালিন আবার তোমরা অসাধু ব্যবসায়ী যারা হবা তারা খাবার দাবারে দিবা, খাবার যেন না পচে তাই, বাট এই কাজটা করা যাবে না, কারণ শরীরের জন্য এটা ক্ষতিকর। ওকে, নামটা ফরমালিন হয় কেন? আর কি হবে বাবা, ফর্মালডিহাইড থেকে আসছে, তাহলে ফরমালিন হওয়াটা স্বাভাবিক না? শেষেটার কথা বলতেছি। কি শেষে? ও আচ্ছা বাবুরে, এই নামকরণগুলো এমনি জাস্ট মুখে মুখে উঠে আসে, মানে শুনতে ভালো তাই আর কি। মানে এর পিছনে বিশাল বড় যে কোনো সায়েন্স আছে তা না, যে ইন আছে তার মানে এটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, ব্যাপারটা কিন্তু তা না আর কি। হ্যাঁ, ওকে চলো, তারপরে কি আছে আমাদের এখানে, কার্বক্সিলিক অ্যাসিড। যে জৈব যৌগের বন্ড C+H থাকবে তাকে কার্বক্সিলিক অ্যাসিড বলবো, এটা তো বলার কিছু নাই আর কি। এই আমাকে একটু বলো তো, কার্বক্সিলিক অ্যাসিডগুলো কি পানিতে দ্রবণীয় হবে নাকি হবে না, কি মনে হয়? হবে। যথেষ্ট দ্রবণীয় হবে, যথেষ্ট দ্রবণীয় হবে, কারণ অ্যাসিড থেকে প্রোটন ছাড়ে, আর প্রোটন ছাড়লে তো দ্রবণীয় হবে, তবে খুব বেশি দ্রবণীয় হবে না। তার কারণটা হচ্ছে যে এটা দুর্বল অ্যাসিড, বিয়োজিত হয় কম। ওকে, কোথা থেকে বানায়? পেট্রোলিয়াম থেকে। এটা খুবই সামান্য কোনো রকমে আর কি। আচ্ছা, পেট্রোলিয়াম থেকে কেমনে বানায় এটা মুখস্থ, এটার বিক্রিয়া তোমাদের বইতে দেওয়া নাই, জাস্ট বাংলায় লিখে দিয়েছে, আমিও তাই করছি। অ্যালডিহাইড থেকে বানাইতে পারবা। অ্যালডিহাইড থেকে কীভাবে বানাবো আমাকে একটু বলো তো, যে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড। আমার আর ফড়াইতে হবে রে, তোরা যদি মূলনীতি ধরাইতে তুই তো এমনিই পারার কথা, সিম্পল জিনিস, কেন আমার দেখাইতে হবে এগুলা? এই পেট্রোলিয়াম থেকে মুখস্থ করে নিবি, মুখস্থ। আরে মুখস্থ কি এক লাইন। আচ্ছা, এই যে ইথানলকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, বা তুমি অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও করতে পারো। তাহলে তুমি কি লিখবা, এই বিক্রিয়া কিন্তু বইতে নাই, আমি জাস্ট এক্সট্রা শিখাচ্ছি। তাহলে তোমার কি দিছে? আচ্ছা আমাকে বল, তোকে যদি আমি বলি অ্যাসিটিক অ্যাসিড বানাইতে হবে, তাহলে কাকে জারণ করবি বল? কোন অ্যালডিহাইড? ইথানল। হ্যাঁ ঠিক আছে, এই স্পেসিফিক্যালি বলতে পারতে হবে। CH3CHO, এইটাকে আমি জারিত করতেছি, জারিত করলে তৈরি হয়ে যাবে CH3COOH। অনেকেরই মনে মনে ভাসতেছে, তুই এই বিক্রিয়াটা বুঝাই দিবি না, এটা কিভাবে হয়েছে আসলে, সত্যি করে বলতো, এটা কি আদৌ হয়? এটা কি হয় বলো, কিভাবে হয়েছে? এটা ন্যাংটা বাচ্চাদের জিনিস, ন্যাংটা বাচ্চা। আমরা ছোটবেলায় ফিডার খাইতে খেতে এইসব করে ফেলাইতাম। এই বস্তুটাতে কি হবে বলো, টুপ করে আপা এখানে ঢুকে পড়বে, বুঝছো? তাহলে আপা ঢোকার জন্য এই ভাইয়াটাকে একটু সাইডে চাপাই দাও, এই ভাইয়া সাইডে যাবো, এখানে একটা অক্সিজেন লাগাই দাও, এই যে অক্সিজেন, এই শেষ, বাড়ি চলে যাও, বুঝছো? CH3COOH। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, কার্বক্সিলিক অ্যাসিডের বিশেষ বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে, তারা লবণ বানাবে, সহজ জিনিস। তাহলে কি লিখবো, CH3COOH এর সাথে যে কোনো ক্ষারের বিক্রিয়া দাও, ধরো সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া, দেখি পারো কিনা। এটা একটা ক্ষার, বুঝতেই পারতেছো, দুর্বল ক্ষার, দুর্বল না মাঝারি, বলো। তাহলে এখানে কি তৈরি হবে, CH3COONA প্লাস কি লিখবো আমরা, কি লিখবো বলেন, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। এই বিক্রিয়াটার মাধ্যমে বেসিক্যালি অ্যালকোহল আর অ্যাসিডে ডিফারেন্সিয়েট করে, মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে ওড়ে, বাট যদি তুমি এটাকে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দাও তাহলে এই বিক্রিয়াটা করে না, তখন আর ডিফারেন্সিয়েট করা যায় যে যেটা থেকে বুদবুদ উঠবে ওটা ডেফিনেটলি তোমার কার্বক্সিলিক অ্যাসিড ছিল আর কি। ওকে, তারপরে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের বিশেষ বিক্রিয়া অম্লধর্ম। এটা তো দেখাইলাম আমি, যে অম্লধর্মই তো দেখাইলাম, এটা অ্যাসিড না হলে তো এই বিক্রিয়া করতো না, বুঝেছো বাবারা? ধন্যবাদ। তারপরে কি আছে, ঈদ সালামি। তোমাদের জন্য ঈদ সালামি চলে এসেছে, দেখো এটা বইতে নাই, এটা একটু এক্সট্রা জিনিস।
অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তোমরা একটু বোঝো, তোমাদের সৌরদ্বীপের নানাকে আমি কিছু টাকা দিছি এটা কিনে নিয়ে আসতে, ROR, এটা কি বলেন তো আমাকে একটু? ইথার। এটা হচ্ছে ইথার। ওই আর প্রাইমটা কি তোমরা বোঝো? আর প্রাইম মানে কি, জি ভাইয়া। কি বুঝেন বলেন? ইয়ার ওই একই না। আর থাকতে পারে। হ্যাঁ, মানে ওই পাশের আরটা তোমার হইতে পারে আর একটা জিনিস, যেমন ধরো এক পাশে মিথানল থাকলে আর এক পাশে ইথানল থাকতে পারে, এরকম আর কি। মানে মিথাইলমূলক থাকলে আর এক পাশে ইথাইলমূলক থাকতে পারে, এরকম। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে আমি তো নানাকে টাকা দিয়েছি যে এটা একটা কিনে নিয়ে আয়। যা, এই কেমন একটা বোতল হয়েছে। এখন সে একটা দোকানে গেছে কিনতে, অন্ধকার দোকান, বুঝলে? বোতলের গায়ে তো এরকম একটা লেবেল থাকে, লেবেল বুঝো তো, একটা কাগজ লাগানো থাকে, লেবেল, LABEL, লেবেল, লেভেল না কিন্তু। সো সেই বোতলের গায়ে এরকম লেখা আছে আর বন্ড ও বন্ড কিছু একটা। সেরকম ছুরি করে বোতলটা নিয়ে চলে আসতেছে, আসসালামু আলাইকুম ভাই, আসি। হ্যাঁ, হঠাৎ পিছন দিয়ে একজন বোতল ধরে টানাটানি লাগাইছে, এই সরে নিয়ে গেল, সরে নিয়ে গেল। বোতল টানাটানির মুহূর্তে লেবেল গেছে সিঁড়ি। তোমরা বোঝো না আমার কথা। এখান থেকে সিঁড়ি গেছে, বাসায় এসে আমাকে বললো ভাই নেন। এখন আমি তো বিপদে পড়ে গেছি, এটা কি আরও কি হইতে পারে বলেন তো? জিনিসটা হইতে পারতো ROH, আবার হইতে পারতো ROR, তাই না? এখন ফিজিক্যালি দেখতে, গতকালকেই বলছি অ্যালকোহল আর ইথার যেহেতু কাজিন, সো ফিজিক্যালি দেখতেও কি এরা দুজন একই রকম না? বোঝা না? এখন আমি বুঝবোটা কিভাবে যে ও কি কিনে নিয়ে আসছে এটা আসলে? এটা কি অ্যালকোহল আনছে নাকি ইথার আনছে? এটা বোঝার উপায় কি বল? আমি কি খেয়ে দেখবো? দেখে একটু খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে। সেটার জন্য একটা কেমিক্যাল রিয়াকশন করতে হবে। সেই রিয়াকশনটা কি জানো? দেখো, এই যে সেই বিক্রিয়াটা হচ্ছে ROH, যেটা তার মধ্যে যদি আমি এক টুকরা সোডিয়াম ছেড়ে দিতাম, আপনারা আমাকে একটু বলেন কি তৈরি হবে? আর যদি এটা আমাদের ইথার হইতো তাহলে ROR হবে। ওইখানেও যদি আমি সোডিয়াম ছেড়ে দিতাম তাহলে বলো কি হবে? একটু আগে দেখাইছে ROH এর সাথে সোডিয়ামের বিক্রিয়া কি হয়? সোডিয়াম রোনা প্লাস হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে পড়ে বের হয়, মনে আছে আপনাদের? এই যে এইখানের বিক্রিয়া কি হয় জানেন? কিছু হয় না। অর্থাৎ সোডিয়াম যদি আমি এর মধ্যে এক টুকরা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে যদি ওখান থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন উঠতে থাকে, তাইলে তো নানারে ধরে আমি ফ্রিডামো, তোরে আমি কইছি ইথার আনতে, তুই আনছস অ্যালকোহল, কিল্লাই কোন দোকানে গেছিলি বল, ওই দোকান আমাকে চিনাই দে। আর যদি ওর মধ্যে থেকে কিছু তৈরি না হয়, কোনো বিক্রিয়াই না হয়, তাহলে আমি বুঝবো এটা ইথার ছিল। বুঝেছো? অ্যালকোহল আর ইথার যে বিক্রিয়া কেন হয় না? এইখানে বিক্রিয়াটা হইছে কোন মেকানিজমে, সেই মেকানিজমটা যদি একটু বোঝার চেষ্টা করো। এই যে বন্ধনজোড় ইলেকট্রন, অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে যে বন্ধনজোড় ইলেকট্রন, সেটা কার দিকে বেশি টেনে ধরে রাখে? অক্সিজেনের দিকে নাকি হাইড্রোজেনের দিকে? বলো। অক্সিজেনের দিকে। সো অক্সিজেন যদি একটু এত খারাপ স্বভাবের ভদ্রমহিলা হয়, তার যদি খাই স্বভাব এত বেশি থাকে, তাহলে অক্সিজেনটা অলরেডি কি অনেক বেশি ডেল্টা নেগেটিভ হয়ে বসে আছে, আর হাইড্রোজেনকে অনেক বেশি ডেল্টা পজিটিভ হয়ে বসে আছে। বোঝো নাই? তখন সোডিয়াম এসে বলে যে এই হ্যালো অক্সিজেন, তোমার কি ইলেকট্রন লাগবে? তুমি ওর কাছ থেকে এরকম টানাটানি করতে দেখতে তো খারাপ লাগে, ওকে ছেড়ে দাও, ওকে পুরো ছেড়ে দাও, আমি আসতেছি। ও যখন আসবে এখানে, ও তখন এখানে যা বসবে, একা একা হয়ে যাবে। জিনিসটা লজিক্যাল। এইখানে তো ওরকম কিছু হচ্ছে না। তোমরা বোঝো নাই আমার কথা বন্ধু? জোরে বলবো বা কি? এইটাই তো সমস্যা। অ্যালকাইলমূলক যে ইলেকট্রন বিকর্ষী, ও তো নিজে থেকেই দিচ্ছে, হাইড্রোজেন তো দিচ্ছিল না নিজে থেকে, ওর কাছ থেকে টেনে নিয়ে আসা লাগতেছিল। সো অক্সিজেন ওয়াজ ওয়ান্টিং টু লিভ হিম। হাইড্রোজেনটাকে যদি ফালাই দেওয়া যায় তাহলে তো ভালো হয়, যে নিজে থেকে ওকে দিতে চাবে সেরকম একজন দরকার অক্সিজেনের। বোঝো নাই আমার কথা বন্ধু? ওকে, সো এইখানে আসলে বিক্রিয়া হয় না, গেল। ঠিক আছে, এইটা তোমাদের ঈদের সালামি ছিল। এই তো শেতাব ভাই এতক্ষণ পরে চলিয়ে আসছে। এখন আর আমাদের কোনো চেতনা টেনশনের কিছু নাই। ঈদ সালামি শেতাব ভাইয়ের কাছ থেকে নিবা। আমার যে ঈদ সালামিটা, এটা আমি দিয়ে ফেলছি। এইটা তোমাদের ঈদ সালামি, ঠিক আছে?
যাকে পাবা রাস্তাঘাটে ঈদের নামাজের পরে কোলাকুলি করতে যাই জড়ায় ধরে বলবা তুই কি জানিস অ্যালকোহল আর ইথারের পার্থক্য কেমনে বাইর করে। ঠিক আছে, এই আর কি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকালকে। আজকে ক্লাসটা একটু শর্টের মধ্যে ছাড়তে পারছি, আল্লাহ। আগামীকালকে তোমাদের, হ্যাঁ কি শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন এখন বলো থাকলে। এটা গঠন হয় না কেন? কি গঠন হয় না কেন? ও আচ্ছা, তুইও আবার উচ্চারণের ঝামেলা করছস। এন না এন, প্যান্টা না পেন্টা। আচ্ছা, NCl5 কেন গঠিত হয় না, এর অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ তোমাদের জন্য যেটা বলে দিব সেটা হচ্ছে যে নাইট্রোজেনের চারিদিকে তুমি 3টা ক্লোরিনকে ধরাইতে পারবা। স্টেরিক ইফেক্ট। নাইট্রোজেনের চারিদিকে তুমি 3টা ক্লোরিনকে ধরাইতে পারবা, কিন্তু 5টা ক্লোরিনকে আর ধরানো যায় না। আমার কথা কি বুঝছে, যে দেখো 4টা যদি ধরাই তাও তো জায়গা হচ্ছে না, মানে আসলে বাস্তব চেহারাটা দেখলে এরকম লাগবে আর কি অনেকটা। সেই জন্য আসলে 3টা নাইট্রোজেন দিয়ে ও আসলে NCl3 ফর্ম করে। এর বাইরে আরও কারণ আছে, ইলেকট্রনের কারণ আছে আর কি, মানে অযুগ্ম করা যায় না। কি হয় কি হয় কি হয় PCl5। নাইট্রোজেন হচ্ছে ফসফরাসের সাইজ বড় না, বুঝা না। এইটা যদি NCl5 হয়, এইটা আচ্ছা দাঁড়া আসতেছি। যদি আমার কেন্দ্রীয় পরমাণুটা আরও বড় হইতো, এই যে কেন্দ্রীয় পরমাণুটা যদি আরও ভোটকা হইতো এরকম, ও যদি বড় হয় তাহলে দেখেন এই যে মাঝখানে আমার ফসফরাস, তাহলে এবার কি চারিপাশে এই পরমাণু ধরানোর জায়গা কি বেড়ে গেছে না আমাদের, বোঝা না? হ্যাঁ, টেস্ট পেপারে কি আনসার লিখছে বলো। টেস্ট পেপারে এটা দেখাচ্ছিল যে সর্বশেষ শক্তি স্তরে মানে নাইট্রোজেনের ইলেকট্রন সর্বশেষ 2 নাম্বার উপশক্তি স্তর 2 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করে। এখন 2 নাম্বার শক্তি স্তরে যেহেতু 2D নাই, তাই এটার জন্য ওইটা ঠিক আছে, ভালো আনসার, তোমাদের বয়সের ভালো আনসার। মানে ওই প্রশ্ন জিজ্ঞেস করলে তাহলে আবার আমি তো বলতে পারি যে N2O5 তো গঠিত হয়, N2O5 তো গঠিত হয়, বাট NCl5 কেন হয় না? মানে ওরা বুঝাইছে যে নাইট্রোজেনের যোজনী তো 5 হয় না। তোমার কথা বোঝা নাই? হ্যাঁ, ওরা এটা বলছে নাইট্রোজেনের যোজনী কখনো 5 হয় না, ওই আনসার দিছে, বাট ওই আনসারটা আসলে বড় ক্লাসের জন্য খাটে না। সো এখন তোমাদের লেভেলে ওইটাই বলে দিয়ে চলে এসো, বাট জেনে রেখো, মানে প্রশ্নটা বুঝছো তো, আমার পাল্টা প্রশ্নটা বুঝছো তো, যে NCl5 হয় না যে যুক্তিতে বলতেছে যে নাইট্রোজেনের যোজনী 5 হয় না, তাহলে N2O5 তো দুনিয়া কোনো যৌগই হওয়ার কথা না, বাট N2O5 তো হয়, এই আর কি। কি প্রশ্ন? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা একবার দেখাই দিই। ওইটা কোনো বিক্রিয়া না রে বাবু, এটা একটা অর্ধ বিক্রিয়া। তোমরা পড়ছো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এরকম বলে না? সো KMnO4 তার সাথে যদি তুমি KOH মিশায় রাখো, ও জীবনেও কোনোদিন এই বিক্রিয়াটা করবে না যে K2MnO4 আর হচ্ছে তোমার কি পানি আর জার্মান অক্সিজেন তৈরি করে বসে আছে, এটা জীবনেও করবে না। এইটা করে কখন? এইটা হচ্ছে ওর একটা জারক হিসাবে চেহারা, জারক হিসাবে ও যখন কাজ করতে চায় তখন সে এইভাবে করে ভেঙে চুরে যায়। এইভাবে, এটা তার ভাঙন প্রক্রিয়া। তো এখন ধর এর মধ্যে তুই একটা বিজারক দিছিস, হাইড্রোজেন পারঅক্সাইড বা কিছু একটা, ওর সাথে বিক্রিয়া করার জন্য তোমাদের কি জাইমন পদ্ধতি আমি শিখাইছিলাম মনে আছে? এখান থেকে বিজারক হিসাবে কি আসার কথা? জাইমন হাইড্রোজেন বের হওয়ার কথা না? তাহলে কি হবে? HO2 প্লাস হচ্ছে জাইমন হাইড্রোজেন, মনে আছে তো নাকি? সরি, জাইমন হাইড্রোজেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমাকে একটু বলতো ভাই, এই দেখ আর এক ঠ্যাঙা আসা নাই। এখন ঘটনা হচ্ছে এর সাথে বিক্রিয়া করার জন্য ওইখানে জাইমন অক্সিজেন লাগবে, এই কারণে সে ওইভাবে ভাঙে, বুঝা না? এই তো, আর কি বলো? ভাইয়া বেরিলিয়াম ফ্লোরাইডের বেরিলিয়াম আর ফ্লোরিনের মাঝখানে আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন? আচ্ছা, এটা নিয়ে আমাদের দেশের ছাত্রদের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে যে বেরিলিয়াম ফ্লোরাইড না, বেরিলিয়াম ক্লোরাইডের নিয়ে হয়তো বা প্রশ্ন দিছে তোমাকে, বেরিলিয়াম ক্লোরাইড। সো এখন ঘটনা হচ্ছে, আচ্ছা বোর্ডের প্রশ্ন এটা,
আচ্ছা ওকে, যাই হোক। সো এটা যদি দেয় তাহলে তোমাদের কি উত্তর দিছে যে সমযোজী নাকি? জি সমযোজী। এটা একটা সমস্যা আমাদের স্যারদের, মানে এটা ডেফিনেটলি একটা আয়নিক যৌগ। কিন্তু এবার শুনে রাখো, ইন্টার উঠে একটা টপিক পড়বা, পোলার আয়ন বলে একটা ব্যাপার আছে। মানে আয়নিক যৌগগুলো শতভাগ আয়নিক চরিত্রের হয় না, তার মধ্যে কিছু না কিছু পার্সেন্টেজ সমযোজী ব্যাপার স্যাপার থাকে। আবার সমযোজী যৌগগুলো শতভাগ সমযোজী বলে কেউ নাই, তার মধ্যেও কিছু না কিছু আয়নিক আয়নিক ব্যাপার আছে। যেমন ধর HCl, এটা একটা আয়নিক নাকি সমযোজী যৌগ, আমাকে একটু বলেন। সমযোজী, বাট এর মধ্যে কি একটা আয়নিকের ফ্লেভার আছে না? সে ভাইঙা কি H+Cl- তৈরি করে না? এখন তোমার যদি বলি আমি HF, এর মধ্যেও তো আয়নিক আয়নিক একটা ফিল আছে। আমাকে একটু বুঝে বলো তো, কার মধ্যে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বেশি হবে, HF নাকি HCl? HF এর মধ্যে, কারণ Fটা আরও বেশি তড়িৎ-ঋণাত্মক, বন্ড পেয়ার ইলেকট্রন আরও বেশি টেনে নিয়ে আসবে, সো আরও অনেক পজিটিভ হবে, এটা অনেক বেশি নেগেটিভ হবে। আইডিয়াটা বুঝছিস তো? সো ঘটনা হচ্ছে এইটা যত পার্সেন্ট আয়নিক, এইটা কিন্তু তত পার্সেন্ট আয়নিক না। তাহলে বুঝতেছো HBr আরও কম আয়নিক হবে, HI আরও কম আয়নিক হবে। যাই হোক, তুমি একেবারে তো উড়াই দিতে পারো না যে না সে আয়নিকই না। নো, এরা সবার মধ্যেই কিছু পরিমাণে সমযোজী বিহেভিয়ার আছে, সবার মধ্যেই কিছু পরিমাণে আয়নিক বিহেভিয়ার আছে। এখন ঘটনা হচ্ছে এই যে BeCl2 আর BF2, এই যৌগ দুইটাই আয়নিক। কেন আয়নিক? ভাই ধাতু আর অধাতুর বন্ধন, শেষ। পরবর্তী কথা হচ্ছে এই দুইটা যৌগের মধ্যে পোলার আয়ন বলে একটা ব্যাপার আছে। সেই পোলার আয়নটা বেশি পরিমাণে ঘটার কারণে এদের মধ্যে অনেক বেশি সমযোজী চরিত্র চলে আসে। এখন তোরা আমাকে একটা কথা বল, প্রশ্নটা কে করছিলি, নাম কি? সাফাত। সাফাতের নানা একটু কেমন জানি ছিল, আমার ক্লাসে এসে, আমার ক্লাসমেট ছিল নানা, আমাকে ক্লাসে এসে বলতো, আজিফ আজিফ চল না আমরা খেলি, কুতকুত খেলবো, চল না চল না। তার মানে ওর নানার মধ্যে একটু বেটি বেটি ব্যাপার ছিল। ওর নানাকে কি আমি বেটি বলে ডাকবো? বায়োলজিক্যালি তো সেটা বেড়া মানুষ। কি কথা কস, এটা তো একটা বেড়া মানুষ, তার মধ্যে বেডি বেডি চরিত্র বেশি। তার মানে তো এই না তাকে তুই বেডি বলে ডাকবি, তুই তো একটা অমানবিক লোক হয়ে যাবি। তেলে ব্যাপারটা ঠিক এরকম। এই যৌগ দুইটার মধ্যে, মানে এই যৌগ দুইটা আদতে আয়নিক, বাট তাদের মধ্যে সমযোজী টাইপের চরিত্র একটু বেশি অন্যদের চেয়ে। দ্যাটস ওয়াই আমাদের স্যাররা যদি গান্ডুর মতো, আমি খুব দৃঢ় কণ্ঠে বলতেছি, এটা গান্ডুর মতো একটা কাজ, এইগুলোকে যদি বলে সমযোজী যৌগ, এর মতো বড় স্টুপিডিটি দুনিয়ায় দ্বিতীয়টা হয় না। গুগল সার্চ করে দেখবা যে ওয়েদার BeCl2 ইজ আয়নিক অর কোভ্যালেন্ট, প্রচুর ওয়েবসাইট বলবে আয়নিক, প্রচুর ওয়েবসাইট বলবে সমযোজী। তোমার নিজের একটু জ্ঞান খাটায় বোঝো যে এগুলো আসলে আয়নিক না সমযোজী, এগুলো আয়নিক যৌগ, তবে তার মধ্যে সমযোজী চরিত্রটা বেশি। আমি তো ওইটাই বলতেছি তোমাদেরকে যে ব্যাপারটা ঠিক এরকম। সো এইটাকে এখন আমাদের দেশটা হয়েছে কি, কোনো প্রকার জবাবদিহিতা নাই। আমি একটা স্কুলের টিচার, এখানে 9-10-এর ছাগল ফাগলরা পড়ে, ওদের মধ্যে আমি সবচেয়ে জ্ঞানী, আমাকে তো কেউ প্রশ্ন করার নেই, প্রশ্ন করতে গেলে তাকে আমি বসিয়ে দিই, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিই, সো আমার যা মন চায় তাই আমি প্রশ্ন করি, না পারলে আমার ব্যাচে চলে আসে। মানে এই একটা ঘরানা আছে আমাদের দেশে, বুঝছো না? সো যে কারণে পরীক্ষার প্রশ্নে আসছে বা টেস্ট পেপারে পাইছো বলেই যে তোমার ওটা একটা সত্য বয়ান হয়ে গেছে তা না, আসলে মানে দিস থিংস আর ভেরি কোয়েশ্চেনেবল কোয়েশ্চেন্স। হ্যাঁ, এই আর কি। যাই হোক, তারপরে আর কি প্রশ্ন বলো। কি এরকম এরকম? আরে দাঁড়া রে বাবু, আর একটা মেয়ে একটা কথা বলতে গেছিল, ওই যে প্রশ্ন করছিল তারই প্রশ্ন। কি বাবু 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 কলিজা পাখি, আব্বুরে আম্মুরে প্লিজ এইভাবে কখনো প্রশ্ন করিস না। আমি তোদেরকে যে কোন স্তরে উঠাইতে চাচ্ছি তোরা বুঝতেছিস না। তোরা বিপ্লবী। তুই আমাকে যদি জিজ্ঞাসা করিস যে আমাকে যদি পুলিশ এইভাবে ধরে তাহলে আমি ওর কাছ থেকে কেমনে ছাড়াবো, এইটা প্রশ্ন করারই কথা না আরিফককে। আমি তোকে শিখাচ্ছি, আরে পাগল কথাটা শুন, আমি তোকে শিখাচ্ছি কোনটা সঠিক কোনটা বেঠিক। কি যে উত্তর লিখবে এটা তো তোর সিদ্ধান্ত, আমি জানি না। কারণ পরীক্ষার হলে তো তোর নাম্বার পায় আসা লাগবে। তুই তো দেখতে পাচ্ছিস যে টেস্ট পেপারে কি আনসার দিচ্ছে, ওগুলো লিখে আসলে নাম্বার পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরও একই অবস্থা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডও আয়নিক যৌগ, বাট এখানে পোলার আয়ন অনেক বেশি হয়, এই কারণে এটাকে আমাদের স্যাররা বলে সমযোজী। তো স্যাররা যদি বলে সমযোজী, টেস্ট পেপারে যদি সমযোজী ধরে আনসার দেয়, তুমি ওটা লিখে দিয়ে নাম্বার পেয়ে আসবা। আমার কথা বুঝো নাই? মানে শুধু এই প্রশ্নটা না,
আমাকে কখনো জিজ্ঞাসা করিও না যে এটা আসলে আমি কি উত্তর দিব। এইটার উত্তর কি দিবা এটা জানানোর জন্য আরিফ হক আসে নাই এখানে, তুমিও কোর্সে ভর্তি হও নাই। তুমি আসছো কনসেপ্ট করার জন্য, রিয়েল জিনিসটা জানার জন্য। এরপরে তোমার সিদ্ধান্ত তুমি কি লিখে আনসার নাম্বার নিয়ে আসবে আর কি। আর কি লিখে নাম্বার নিয়ে আসবে ওটার জন্য তো টেস্ট পেপারে লেখাই থাকে যে এইটা লিখলে নাম্বার দিবে। কারণ স্যাররাও আমাদের গাধার মতো প্রশ্ন করে, টেস্ট পেপারও ওই রকম আর কতগুলো গাধারা লিখছে আর কি। হ্যাঁ, আর কার কি প্রশ্ন বলেন? ভাইয়া আমার ভাইয়া প্রশ্ন কার্বন ছিল মনোক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে, এটা একটু ব্যাখ্যা করতে বলছিলাম। স্যার একদিন বলছিল যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে আর কি। হ্যাঁ, ওটা একদিন বলছিল, ওটা তোমাদের এসএসসির জন্য লাগবে না। হ্যাঁ, তারপরে আর ভাইয়া কার্বন মনোক্সাইডের মুক্ত জোট একটু দেখাবেন। এটার মুক্তজোট দেখানোটা কঠিন হয়ে যাবে। কারণটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারে কী লেখছে আগে আমার একটু দেখে নেওয়া লাগবে। কার্বন মনোক্সাইডের গঠনটাই খুবই গ্যাঞ্জামের। আমি এটা নিয়ে এখন কথা না বলি, আগে দেখে নিই তারপরে দেখাই আর কি। হ্যাঁ, আর হ্যাঁ এটা বোর্ডে তো এমসিকিউ আসছে। কোনটা? আচ্ছা আচ্ছা, ওকে, আসতে পারে। আগে আমি দেখে নেই তারপরে বলি আর কি। কারণ ওরা কত দেখেছে, মানে এখানে একটা ব্যাক বন্ডিং বলে একটা ব্যাপার আছে, এখানে ব্যাক বন্ডিং থাকে ডেফিনেটলি। ব্যাক বন্ডিং তো আর 9 10 দেখায় নাই। সো ওরা যে কীভাবে দেখাইছে আগে আমি শিখে নিতে হবে, তারপরে বলতে হবে আর কি। তারপরে আর এটা একটু পাঠাইছে আমাকে, একটু দাঁড়া, একটু গ্রুপে একটু ছবি তুলে পাঠাইছে যে ওইখানে কি প্রশ্ন দিছে আর উত্তর ওরা কি দিছে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড কি? হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে কখন সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হবে? ও, এইটা বেসিক্যালি তোমাদের লেভেলে কখনোই লিখবা না। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে সবসময় তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম সালফেট আর পানিই লিখবা আর কি। কোথায় পাইছো এই জিনিসটা? ভাই যে আপনাদের আগের বইয়ে। ওটা ওই জন্য বললাম তোমাদের এখন আর এটা লেখা যাবে না আর কি। আর ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই? কখন শুনবেন? আরে লাগবে না, এগুলো আমি নিজেই ভুলে গেছি। এগুলো আমার এত জিজ্ঞাসা লাভ আছে জানিও না, আমি ভুলে গেছি। কিসের সময় যেন হয় ভুলে গেলাম। সোডিয়াম বাইসালফেট কম তাপমাত্রা সম্ভবত, মনে নাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া না, সোডিয়ামের কোনো লবণের সাথে বিক্রিয়া মনে হয় এটা হয়। মানে ধরো এরকম আর কি, সোডিয়াম নাইট্রেট, খেয়াল নাই আমার, আন্দাজে বলতেছি, যতদূর ভাষা মনে পড়ে। এইটার বিক্রিয়া হচ্ছে সোডিয়াম বাইসালফেট হয় প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মোস্ট প্রবলি এটাই এরকম আর কি। জানা নাই? ভাইয়া অ্যালকোহলকে যদি এমসিকিউ কোশ্চেন আসে যে হচ্ছে অ্যালকোহলকে জারণ করলে কি হবে, তাহলে কি ওটা লাস্ট পর্যায়ে যেটা উৎপন্ন হবে সেটা দিব নাকি হচ্ছে প্রথম পর্যায়ে অ্যালডিহাইড? মানে এই জারণ ওখানে হচ্ছে ওখানে অ্যালকোহল দিছে, কোথায় অ্যালকোহলকে জারণ করলে কি অ্যাসিড হয় এটা দিছে, কোথায় দিছে? গাইডে এমন কোশ্চেন আছে। আচ্ছা, গাইডওয়ালারে জিজ্ঞেস করবি এটা কেমনে হয় আমাকে একটু দেখান, মানে ব্যাপারটা একটু বোঝ বাবা। এই যে এটা অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল হয়, অ্যালকোহলকে করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে করলে কার্বক্সিলিক অ্যাসিড। এখন যদি আমি সবল জারক বেশি পরিমাণে দেই, একবারে কি জিনিসটা অনেক দূরে নিয়ে ফালাই দিবে না? বোঝা নাই বন্ধু? ঢাকা থেকে বাসে করে রওনা দিলে তোমাকে কুমিল্লা একটা স্টপেজ দেয় খাওয়া দাওয়ার জন্য, টয়লেটে যাওয়ার জন্য, তারপরে তোমাকে চট্টগ্রাম নিয়ে যায়। এখন তুমি যদি ঢাকা থেকে বিমানে ওঠো বা রকেটে ওঠো চট্টগ্রাম যাওয়ার জন্য, তোমাকে কি আসলে কুমিল্লায় থামাবে নাকি এক বাড়ি দিয়ে নিয়ে ফেলাই দিবে ওই জায়গায়? বলেন তো, বোঝা নাই? তাহলে এখন কোন জারক দিছে, কিভাবে বিক্রিয়া করছে তার উপরে তো ডিপেন্ড করে। শুধু জারণ করে একবারে যে অ্যাসিড লিখে দিবে এটা তো ঠিক না, ওইখানে মাঝখানে অনেকগুলো স্টেপ ছিল তারা লেখে নাই। বোঝা নাই বন্ধু? তা লিখে দিলেও হবে। শক্তিশালী জারক দিলে একবারে চলে যাবে ওইখানে। আর যদি মধ্যম জারক দাও তাহলে, মানে মধ্যম শক্তিশালী জারক দাও তাহলে মাঝখানে এসে আটকাবে। বুঝছো বাবারা? ওকে, ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাকলো। টাটা। হ্যাঁ, কালকে অফিসিয়ালি লাস্ট ক্লাস। তবে আরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেগুলোর জন্য তো আমরা আছি, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আছি, পরীক্ষার পরেও তোমাদের সাথে আছি। হ্যাঁ বলো, কি ক্ষারকের অম্লত্ব কি? এগুলো তোদের কেন লাগে? পরীক্ষা আসে দূর, ও টেস্ট পেপারে কোন এক স্কুলে দিছে, ওই রিলেটেড কিছু আসবে না আর কি। পাগল নাকি? ক্ষারকের অম্লত্ব কি? ঠিক আছে, জি ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, টাটা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।